আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লার্ন আপ একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের চ্যাপ্টার 3 বল অধ্যায়ের চতুর্থ লেকচার। লেকচার আসলে থার্ড, এটা মূলত চতুর্থ লেকচার বলার কারণ হচ্ছে আমরা প্রথম লেকচারটাকে আমরা দুইটা ভাগে আপলোড করছি। আমরা পার্ট 1 পার্ট 2, এরপরে হচ্ছে আমরা কপি কল, বন্দুকের ম্যাথ এবং আমাদের এই যে আজকের টপিক যেটা ঘর্ষণ, যেটা মোটামুটি বল অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখান থেকে প্রায় সময় বোর্ড এক্সামগুলোতে সিকিউ কোয়েশ্চেন হয়ে থাকে। তো আমরা বরাবরের মতোই হচ্ছে আজকের কন্টেন্টে মূলত অনেকগুলা বোর্ড কোয়েশ্চেনকে অ্যানালাইসিস করে ঘর্ষণ সম্পর্কিত সেখান থেকে আমরা 3টা কোয়েশ্চেনকে মেইনলি বাছাই করেছি। আমাদের 3টা সিকিউ কোয়েশ্চেন এখানে দেওয়া আছে এবং 3টা সিকিউ কোয়েশ্চেন থেকে ঘর্ষণ সম্পর্কিত যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি বোর্ড এক্সামে আসছে এবং যেগুলো সবচেয়ে বেশি কমন উপযোগী, যেগুলো পড়লে মোটামুটি ঘর্ষণের টাইপগুলো কাভার হয়ে যাবে, ওই রিলেটেড প্রশ্নগুলোকে আজকে আমরা বাছাই করেছি এবং আজকে আমরা এগুলাকেই সলভ করব মূলত। যদি এই প্রশ্নগুলো তুমি ভালো মতো সলভ করতে পারো, বুঝে বেসিক সহকারে যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো প্রশ্ন সুন্দর মতো নিজে নিজে করতে পারো, তোমার ঘর্ষণ সম্পর্কিত যে প্রবলেম এসএসসি লেভেলের যে এক্সামগুলা, সেখানে ঘর্ষণ সম্পর্কিত যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আসে সেখানে আর কোনো সমস্যা আশা করি হবে না তোমার। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের প্রথম উদ্দীপকে বলা হয়েছে 12 কেজি ভরের একটি স্থির বস্তুকে 3200 মিটার দূরে একটি গর্তে ফেলার উদ্দেশ্যে 50 নিউটন বল 8 সেকেন্ড যাবৎ প্রয়োগ করা হলো। পথের ঘর্ষণ বল দেওয়া আছে 2 নিউটন। ঠিক আছে, তাহলে আমাদের ইনফরমেশনগুলো যদি একটু খেয়াল করি, আমরা একটা বস্তু যেটা 12 কেজি ভর, এই 12 কেজি ভরের বস্তুটাকে একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য, অর্থাৎ আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করছি। এখন আমরা জানি যে ফোর্স অ্যাপ্লাই করলে অবশ্যই বস্তুর গতির অবস্থার পরিবর্তন হবে এবং বস্তু গতিশীল হবে। এবং আমরা এই বস্তুটাকে 3200 মিটার দূরে একটা গর্ত, যেখানে ফেলার জন্য মূলত আমরা কি করছি, বল প্রয়োগ করছি। কতটুকু বল প্রয়োগ করছি? 50 নিউটন মানের একটা বল প্রয়োগ করা হয়েছে এবং এই 50 নিউটন বলটা 8 সেকেন্ড যাবত প্রয়োগ করা হয়েছে। এই হচ্ছে আমাদের উদ্দীপক এবং যেই পথে আমরা বস্তুটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি ওই পথে ঘর্ষণ বলের ভ্যালু দেওয়া আছে 2 নিউটন। আচ্ছা, ঘর্ষণ বলের জন্য আমরা যখন এই সিকিউর সবচেয়ে মেইন প্রশ্ন হচ্ছে আসলে থার্ড নাম্বারটা। ঠিক আছে, প্রথম দুইটাও আমরা কোয়েশ্চেন রাখতে পারি, বাট মোটামুটি বোর্ড এক্সামে যেটা সবচেয়ে বেশি আসছে, এরকম দুইটা সিকিউ বোর্ডে আসছে এখন পর্যন্ত, দুইটাতে এই থার্ড নাম্বার প্রশ্নটা কমন ছিল, অর্থাৎ যে উদ্দেশ্যে আমরা বলটা প্রয়োগ করতেছি সেই উদ্দেশ্যটা সফল হবে কিনা। প্রথম প্রশ্ন আমাদেরকে করা হয়েছে 8 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে। অর্থাৎ এই বস্তুতে যে বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগের ফলে আমরা জানি বস্তু অবশ্যই গতিশীল হবে এবং গতিশীল হলে 8 সেকেন্ড পর প্রতি সেকেন্ডে তো বস্তুর বেগটা বৃদ্ধি পাবে, তাই না? যেহেতু ফোর্স অ্যাপ্লাই করতেছি, ফোর্স অ্যাপ্লাই করলে আমরা জানি ত্বরণ বৃদ্ধি পায় এবং ত্বরণের কারণে বস্তুর বেগের মান বাড়বে। তো 8 সেকেন্ড পর বস্তুর এক্স্যাক্টলি ভেলোসিটি বা বেগ কত হবে সেটা আমাদেরকে বের করতে দিছে। তাহলে চলো একটু অ্যানালাইসিস করে দেখি এই প্রশ্নটা কিভাবে সলভ করা যায়। আমাদেরকে কি কি দেওয়া আছে যদি আমরা একটু খেয়াল করি, আমাদেরকে দেওয়া আছে এম, বস্তুর ভর কত কেজি? 12 কেজি। এবং ফোর্স যেটা, এখন এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, বলের কনসেপ্টে যদি তুমি হিসাব করো, যখন ঘর্ষণ বলের কথা আসে তখন প্রযুক্ত বল, যে ফোর্সটা আমরা অ্যাকচুয়ালি বস্তুর উপর অ্যাপ্লাই করছি, ওই ফোর্সটা সম্পূর্ণরূপে কাজ করতে পারবে না। অর্থাৎ ঘর্ষণ বল যদি ক্রিয়ারত থাকে রাস্তার মধ্যে বা পথের মধ্যে, তাহলে সম্পূর্ণ বল যতটুকু বস্তুর উপর প্রয়োগ করা হয় সম্পূর্ণটুকু কাজ করতে পারে না, কারণ ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে। তো যতটুকু বল আমরা অ্যাপ্লাই করি, ঘর্ষণ বল তার থেকে একটা অংশ কি করে ফেলবে? মাইনাস করে ফেলবে। তাহলে 50 নিউটন বল অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু পথের ঘর্ষণ বল কত? 2 নিউটন। তাহলে এই 50 নিউটন থেকে 2 নিউটন বল কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে এবং ওই বলটাকে আমরা তখন বলি কার্যকর বল। অর্থাৎ এখানে যে এফটা আমরা লিখতেছি এটা হলো মূলত কি? কার্যকর বল। ঠিক আছে, অর্থাৎ প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বলটা বাদ দেওয়ার পর যতটুকু বল অ্যাকচুয়ালি বস্তুর উপর কাজ করবে সেটাকে আমরা বলি কার্যকর বল, এবং সেটা হচ্ছে কত? 48 নিউটন। ঠিক আছে, তাহলে এখন বলের মান হচ্ছে কত? 48। আমরা 50 নিউটনকে কাউন্ট করব না, কেন? পথে 2 নিউটন ঘর্ষণ বল কাজ করতেছে, আর যদি ঘর্ষণ বলটা না থাকতো তখন আমরা ঠিকই 50 নিউটন সম্পূর্ণটুকুই কি করতাম? এখানে হিসাব করতাম। বুঝাতে পারছি? এই বিষয়ে একটু কেয়ারফুল থাকবা। যদি ঘর্ষণ বলের কথা বলা থাকে, তোমাকে আগেই ঘর্ষণ বলটা কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে, কারণ আমরা সবসময় ম্যাথ করি কি দিয়ে? কার্যকর বল দিয়ে। ঘর্ষণ বল না থাকলে প্রযুক্ত বল এবং কার্যকর বল সেম হয়ে যায়। ঘর্ষণ বল না থাকলে প্রযুক্ত বল এবং কার্যকর বল কি? একই হয়ে যায়। কিন্তু ঘর্ষণ বল থাকলে প্রযুক্ত বল আর কার্যকর বল কি হবে না? সেম হবে না। আচ্ছা,
এরপর আমাদেরকে টাইম দেওয়া আছে, টাইম 8 সেকেন্ড পর বেগ বের করতে যাচ্ছে 8 সেকেন্ড। এখন যেহেতু আমাদের কাছে বলের একটা ভ্যালু আছে ফোর্সের, আমরা এখান থেকে কি বের করতে পারবো, খুব সহজে ত্বরণের ভ্যালুটা বের করতে পারবো। অর্থাৎ টোটাল বস্তুটার উপর তো একটা ত্বরণ কাজ করবে, যার কারণে বেগটা বাড়তেছে, ওই ত্বরণের ভ্যালুটা কত, আমরা এখান থেকে ত্বরণের ভ্যালুটা বের করবো। তাহলে ত্বরণের ভ্যালু হবে কত, এফ ডিভাইডেড বাই এম। তাহলে এফ হচ্ছে 48 আর এম হচ্ছে কত 12। তাহলে এর ভ্যালু হচ্ছে কত 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে ত্বরণের একটা ভ্যালু পেলাম। এটা হলো ওই বস্তুর উপর কি করবে, ক্রিয়ারত থাকবে কয় সেকেন্ড পর্যন্ত, 8 সেকেন্ড পর্যন্ত। 8 সেকেন্ড পরে কিন্তু আর এই ত্বরণটা কাজ করবে না। ঘর্ষণের বেসিক কনসেপ্টে এই জিনিসটাই জরুরি, সবসময় মনে রাখবা বল প্রয়োগের কারণে বস্তুর মধ্যে ত্বরণের মানটা সৃষ্টি হয় বা ত্বরণের কারণে বেগ বাড়ে, বাট এই ত্বরণটা ততক্ষণ পর্যন্তই কাজ করবে যতক্ষণ বল কাজ করবে। তাহলে 50 নিউটন বলটা 8 সেকেন্ড যাবত কাজ করছে না, 8 সেকেন্ড যাবত এতটুকু ত্বরণ কিন্তু তার উপর কাজ করবে, 8 সেকেন্ড পরে কিন্তু আর কি ত্বরণ কাজ করবে না। আচ্ছা, এবার আসলে আমরা যদি বেগ হিসাব করতে যাই, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ইউ হচ্ছে কত 0, কারণ বল প্রয়োগ করা মানে তুমি সবসময় কোনো বস্তুকে যখন বল প্রয়োগ করা হয় বস্তুটা স্থির অবস্থান থেকে মুভ করে, ঠিক আছে, স্থির একটা বস্তুকে বল প্রয়োগ করলে বস্তুটা কি হয়, গতিশীল হয়। তাহলে ওই যে স্থির বস্তু বলা আছে আমাদেরকে, তাহলে আদিবেগ হচ্ছে কত 0, এর ভ্যালু আমরা পাইছি কত 4, তাহলে টাইমের ভ্যালু হচ্ছে কত 8। তাহলে আমরা বলতে পারি যে 8 সেকেন্ড পর বস্তুটার বেগ হবে কত 32 মিটার পার সেকেন্ড। এই হলো আমাদের প্রথম প্রশ্নের উত্তর, এটাও বোর্ড কোয়েশ্চেন আসছে প্রথম নাম্বারটা। আচ্ছা, তাহলে আমরা এখানে বলে দিব যে 8 সুতরাং 8 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে 32 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি, খুব বেশি জটিলতায় ছিল না, ঠিক আছে, মোটামুটি সহজ কনসেপ্ট। প্রথমে আমরা বল দিয়ে বলের কনসেপ্ট থেকে বা বলের ভ্যালু থেকে ত্বরণটা বের করছি, ওই ত্বরণের কারণে 8 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে আমরা সেটা বের করছি, এবং এই সূত্রগুলো আমাদের কাছে মোটামুটি পরিচিত, আমরা গতি অধ্যায়টা কভার করে আসছি। গতি অধ্যায়ে এগুলো গতির সমীকরণ, মোটামুটি আমরা তো এই সূত্রগুলো জানি, তাই না? তো চ্যাপ্টার 2, 3, 4 এগুলো কিন্তু ইন্টারকানেক্টেড, এখানে কিন্তু দেখা যায় যে গতির সূত্রগুলো তিনও চ্যাপ্টারে কি মোটামুটি প্রয়োগ করা যায়। তাহলে এটা একটু ভালো করে নিজে একটু ভালো করে প্র্যাকটিস করবে, আশা করি কঠিন কিছু না, তুমি যে একটু মনোযোগ দাও ম্যাথটা খুব সহজ। এবার আমরা একটু যাব আমাদের দ্বিতীয় নাম্বারটাতে। দ্বিতীয় নাম্বার প্রশ্নটা আসলে বোর্ড এক্সামে আসে নাই, এটা আমি এক্সট্রাক্ট করছি বলা যায়, এটা বোর্ড এক্সামের কোয়েশ্চেন নয়। এটা এক্সট্রাক্ট করছি এই কারণেই, এই প্রশ্নটা অনেক সময় উদ্দীপক আকারে দেওয়া থাকে, অর্থাৎ তোমাকে এখানে বলা হয়েছে কি পথের গতি ঘর্ষণ সহগ বের করো। ম্যাথটা খুবই সহজ, আমরা একটু করলে দেখবা যে এমসিকিউ টাইপের ম্যাথ অনেকটা। তো এই কথাটা আলাদা করে উদ্দীপকে বলা থাকে, যেমন তোমাকে এখানে উদ্দীপকে ঘর্ষণ বল বলে দিছে, কিন্তু অনেক উদ্দীপকে দেখবা তোমাকে ঘর্ষণ বল না বলে গতি ঘর্ষণ সহগটা বলে দিছে, অর্থাৎ গতি ঘর্ষণ সহগ থেকে ঘর্ষণ বলটা আলাদা করে কি করতে হয়, হিসাব করে বের করতে হয়। বুঝাইতে পারছি? তাহলে আমরা মূলত এই প্রশ্নটা এখানে এই কারণে রাখছি, যদি উদ্দীপকে তোমাকে ঘর্ষণ সহগ দিয়ে দেয়, তুমি সেখান থেকে ঘর্ষণ বলটা কিভাবে বের করবা, মূলত ওই জিনিসটার জন্যই বা ওই কনসেপ্টটা বোঝার জন্যই হচ্ছে আমি সেকেন্ড কোয়েশ্চেনটা রাখছি। তো প্রথমত তোমাকে এখানে যেটা বুঝতে হবে, গতি ঘর্ষণ সহগ মিউ কে আমরা যেটা বলি, ঠিক আছে, মিউ কে, এটাকে বলা হয় গতি ঘর্ষণ সহগ, নামটা একটু বলি, এটাকে বলা হয় গতি ঘর্ষণ সহগ। এটা তো এখান থেকে মানে ঘর্ষণ বলের সাথে গতি ঘর্ষণ সহগের সূত্র মানে সম্পর্কটা হচ্ছে এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু আর, যেখানে আর এর ভ্যালু হচ্ছে বা আর ইকুয়াল টু এম জি, মূলত আর দ্বারা প্রতিক্রিয়া বল বোঝানো হয়, আর এর নাম হচ্ছে কি, আর হচ্ছে প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল। তো আর ইকুয়াল টু এম জি, আমরা এর আগের লেকচার যেটা কপি করে লেকচার ছিল, আমরা কিন্তু এখানে এই কনসেপ্টটা একটু করে আলোচনায় আনছিলাম, আমাদেরকে একটা তলে ঘর্ষণ সহগ দিয়ে ঘর্ষণ বলের মান হিসাব করতে দিয়েছিল, আমরা এখানে অলরেডি বিষয়টা ক্লিয়ার করছি। আর ইকুয়াল টু যে এম জি, প্রতিক্রিয়া বলের মানটা যে বস্তুর ওজনের সমান, এম জি মানে ওজন না, ওজনের সমান, এটা কিন্তু কোনো সুনির্দিষ্ট সূত্র না। আর ইকুয়াল টু এম জি এটা কোনো ফিক্সড ফর্মুলা না, এটা হচ্ছে ক্ষেত্র বিশেষে আর ইকুয়াল টু এম জি হয়, সব সময় আর ইকুয়াল টু এম জি হবে না। তোমরা আনত তলের কনসেপ্ট যখন পড়বা তখন এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। এটার মেইনলি আলোচনাটা হচ্ছে আসলে উচ্চ মাধ্যমিক লেভেলে, তোমাদের মাধ্যমিক লেভেল এটা খুব বেশি আলোচনা করে নাই। আপাতত তুমি মনে রাখো যে আর ইকুয়াল টু এম জি কখন,
আর ইকুয়াল টু mg কখন হবে এটা একটু জাস্ট খাতায় ছোট্ট করে লিখে রাখবা, বস্তু সমতলে থাকলে, বস্তু সমতলে থাকলে, অর্থাৎ বস্তু যদি আনত তলে থাকে, একটা ঢালু তলের মধ্যে থাকে, ধরো এটা একটা আনত তল, হ্যাঁ এটা একটা মনে করো আনত তল, বস্তু মনে করো এখানে আছে, এটা হচ্ছে একটা অ্যাম্ভরের বস্তু, এই জায়গায় কিন্তু আর ইকুয়াল টু কি হবে না, mg হবে না। এটার ব্যাখ্যা আমরা যাব, আমি এটা নিয়ে আলাদা করে লেকচার আপলোড করব, বাট আপাতত যেহেতু আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করতেছি, আমাদের কন্টেন্টগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম রিলেটেড, আমরা এই জন্য এই বিষয়গুলোকে খুব বেশি আলোচনায় আনতেছি না। আর আশা করি এসএসসি 26 ব্যাচ তোমরা মোটামুটি এই জিনিসগুলো সম্পর্কে একটু আইডিয়া তোমাদের আছে, যে আনত তলের ক্ষেত্রে প্রতিক্রিয়া বলের হিসাবটা কেমন করতে হয়, একটু বেসিক মোটামুটি আছে আশা করি। তো আপাতত তোমাদের এই জিনিসটা এখন জানার দরকার নেই, জাস্ট এইটুক মনে রাখবা, আর হচ্ছে প্রতিক্রিয়া বল আর ইকুয়াল টু mg, কিন্তু আর ইকুয়াল টু mg এটা সবসময় হবে এমনটা জরুরি না। আর ইকুয়াল টু mg কখন হবে, বস্তু যদি কি থাকে, সমতলে থাকে। তো আমরা নর্মালি এই বস্তুটাকে দেখো এখানে কোনো ঢালু তল বা আনত তলের কথা বলা হয় না, অর্থাৎ একটা সমতল পৃষ্ঠে এটাকে বা সমতল রাস্তাতে এটা কি করা হচ্ছে, বল প্রয়োগ করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, বুঝতে পারছি। তো আমরা সমতলের ক্ষেত্রে বস্তু যখন সমান একটা তলের উপর অবস্থান করবে তখন আর ইকুয়াল টু কি ইউজ করব, mg ইউজ করব। তাহলে আশা করি এই জিনিসটা বুঝা গেছে। আচ্ছা তাহলে আসো আমরা এবার বের করি, এটা হলো কি ঘর্ষণ বলের সাথে ঘর্ষণ সহকের একটা সম্পর্ক। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউ এক্সামও আসে। মিউকে দেওয়া থাকে, ম্যাক্সিমাম কেসে কি হয়, মিউকে এটা তোমাকে দিয়ে দিবে, মিউকে হচ্ছে গতি ঘর্ষণ সহক, এটা দিয়ে দিবে তোমাকে ঘর্ষণ বলটা বের করতে বলবে, তখন তুমি মানে গতি ঘর্ষণ সহকের সাথে প্রতিক্রিয়া বলটা যদি গুণ করে দাও তাহলে কি ওই বস্তুর বা ওই তলের ঘর্ষণ বল কতটুকু সেটা বের করতে পারবা। তা আমরা এখানে উল্টা কোয়েশ্চেন রাখছি, আমাদেরকে ঘর্ষণ বলটা দিয়ে দিছে, গতি ঘর্ষণ সহকটা বের করতে বলছে, তার মানে আমাদের এখানে কোন রাশিটা বের করতে হবে, মিউকে বের করতে হবে। তাহলে আসো আমরা মিউকে যদি বের করি, আমরা লিখতে পারি মিউকে হচ্ছে এফ কে ডিভাইডেড বাই আর। তাহলে এফ কে যে ঘর্ষণ বল কত দেওয়া আছে 2 নিউটন, আমরা লিখবো এখানে 2 নিউটন, আর আর এর মান হচ্ছে কি mg না, তাহলে বস্তুর ভর কত 12 ইন্টু 9.8, এই যে তাহলে আমাদের গতি ও ঘর্ষণ সহকের ভ্যালুটা বের হয়ে গেছে। ম্যাথ কিন্তু খুবই সহজ, বাট তোমাকে একটু বেসিকটা বুঝতে হবে, কেমন। তাহলে ডিভাইডেড বাই 12 ইন্টু 9.8, তাহলে আমাদের ভ্যালু আসবে 0.017, 0.017, এটা হলো আমাদের গতি ঘর্ষণ সহক, বুঝছি, এটা হলো আমাদের ভ্যালু। এই তাহলে 2 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে কোনটা, এটা মিউকের ভ্যালু আমরা খুব সুন্দর করে বের করছি। তাহলে এই প্রশ্নে কিন্তু ছোট ছোট দুই একটা বেসিক আছে, প্রথমত আর এর বেসিকটা একটু মনে রাখবা, আর দিয়ে কি বুঝায়, এবং আর ইকুয়াল টু mg, এটা কখন আর ইকুয়াল টু mg বা কখন আর ইকুয়াল টু ওজন হবে, মানে প্রতিক্রিয়া বল ওজনের সমান কখন হবে, বস্তু যখন কোথায় থাকবে, সমতলে থাকবে। আর ঘর্ষণ বলের সাথে ঘর্ষণ সহকের সম্পর্কটা কি, এফ কে ইকুয়াল টু মিউকে ইন্টু আর, তাহলে এখান থেকে আমরা মিউকের ভ্যালুটা বের করছি। তাহলে উল্টা কোয়েশ্চেন যদি তোমাকে এখন দেওয়া হয় তুমি কি সেটা বের করতে পারবে না, তোমাকে যদি ঘর্ষণ সহক দিয়ে দেয় মানে মিউকে দিয়ে দেয় আর ঘর্ষণ বল বের করতে বলে, তখন তুমি কি করবা, মিউকের ভ্যালুটা দিয়ে ওই আর মানে বস্তুর ওজনটা কি করে দিবা, গুণ করে দিবা, তাহলে খুব সুন্দর করে তোমার ঘর্ষণ বলটা বের হয়ে যাবে। তাহলে আশা করি আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটাও নিশ্চয়ই বুঝছি। এবার আমরা যাব আমাদের 3 নম্বর প্রশ্ন, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ বোর্ড এক্সামে যেটা সবচেয়ে বেশি আসছে এই রিলেটেড উদ্দীপক থেকে। আচ্ছা এই প্রশ্নে আমরা যাব, তার আগে একটু করে আমি উদ্দীপকটা একটু বুঝে আগে, তার আমরা অলরেডি অ্যানালাইসিস করছি, তার একটু বলি। টার্গেট কি ছিল, একটা 12 কেজি ভরের বস্তুর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছি এবং বস্তুটাকে একটা নির্দিষ্ট গন্তব্যে আমরা কি নিয়ে যেতে চাই, ওই যে 3200 মিটার দূরে। তো আমরা এখন দেখব ব্যক্তির উদ্দেশ্যটা সফল হবে কিনা। আচ্ছা এখানে একটা বেসিক বিষয় আছে বুঝার মতো, মানে ফোর্স অ্যাপ্লাই যখন করা হয় তখন এটা কিভাবে কাজ করে একটু খেয়াল করবা, এই জায়গায় একটু মনোযোগ দিবা, কেমন সবাই। দেখো মনে করো আমরা এখানে হচ্ছে বস্তুটা আছে, এখানে এটা হলো ধরো কথার কথা 12 কেজি, এটা একটা নাম দিলাম ধরো এ বস্তু, আর এটা মনে করো কথার কথা আমাদের গন্তব্য, অর্থাৎ গর্তটা এখানে আছে, এই যে মনে করো এটা একটা গর্ত, ঠিক আছে, ওই যে 3200 মিটার দূরে একটা গর্ত বলছে না, তাহলে আমরা ধরে নিলাম এটা হলো গর্ত, আর এই বস্তু থেকে গর্তের দূরত্বটা হলো কত 3200 মিটার। তো আমার টার্গেট হলো এই বস্তুটাকে ফোর্স অ্যাপ্লাই করে কোথায় নিয়ে আসা, এই গর্তে নিয়ে আসা। এখন একটা বিষয় মনে রাখবা, এই সারা রাস্তাটা আসতেই ওর কিন্তু অনেকটা সময়ের দরকার। এখন সারা রাস্তায় কিন্তু ফোর্সটা অ্যাপ্লাই হয়নি, ফোর্স অ্যাপ্লাই হয়েছে কতটুক পর্যন্ত 8 সেকেন্ড। তা আমরা একটু আগে বলছিলাম বলের সাথে একটা ত্বরণের সম্পর্ক আছে, অর্থাৎ বল প্রয়োগ করা হলে বস্তুর উপর ত্বরণ কাজ করবে এবং এটা আনলিমিটেড টাইম ধরে কাজ করবে না।
যতক্ষণ বল কাজ করবে ত্বরণও ঠিক ততক্ষণই কাজ করবে। তো বল যেহেতু 8 সেকেন্ড যাবত কাজ করছে, ত্বরণও ঠিক কয় সেকেন্ড যাবত কাজ করবে? 8 সেকেন্ড যাবত কাজ করবে। তাহলে কথার কথা আমরা যদি বলি যে ধরো এই সময়টা হচ্ছে 8 সেকেন্ড, এখান থেকে 8 সেকেন্ডে মনে করো কতটুকু, এতটুকু আসছে, এই যে 8 সেকেন্ড, 8 সেকেন্ডে বস্তু মনে করো এখান থেকে এতটুকু আসছে, এবং এই জায়গায় ফোর্স কাজ করছে কত? 48 নিউটন। 48 কেন বুঝছো? উদ্দীপকে তো 50 দেওয়া আছে, তো 48 কেন লিখলাম? ওই যে রাস্তায় 2 নিউটন ঘর্ষণ বল আছে, ওই জন্য 50 নিউটন থেকে 2 নিউটন ঘর্ষণ বল কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে কার্যকর বল হচ্ছে এই অংশের জন্য 48 নিউটন, কাজ করছে কতক্ষণ ধরে? 8 সেকেন্ড ধরে। এখন এই পয়েন্ট থেকে একটু তাকাও তো, 8 সেকেন্ড পরে যখন এখানে আসছে, 8 সেকেন্ডের পরবর্তী অংশে কি আর কোনো ফোর্স অ্যাপ্লাই হয়েছে? এক্সট্রা করে কোনো এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক বল কাজ করছে? করে নাই। খেয়াল করবা, যদি এখানে কোনো বাহ্যিক বল কাজ না করে তাহলে এখানে এখন আর ত্বরণটা কাজ করবে না। ওই যে প্রথম অংশে ত্বরণ বের করছিলাম না, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে ওই ত্বরণ 4 যেটা বের করছি সেটা কাজ করবে 8 সেকেন্ড পর্যন্ত, এটার পরে আর ত্বরণটা কি করবে না? কাজ করবে না। তো এখন এখানে কি বস্তু মুভ করবে না? বস্তু মুভ করবে। কেন? তুমি চিন্তা করো, 8 সেকেন্ড যাবত বস্তুটাকে তুমি বল প্রয়োগ করে একটা বেগ প্রদান করছো না, 8 সেকেন্ডে তো ও একটা বেগ লাভ করছে অলরেডি, তাহলে ওই বেগটা তো এখানে এসে ইমিডিয়েটলি শেষ হয়ে যাবে না, কথা বুঝছো? তাহলে ওই বেগটা ব্যবহার করে সে আরো কি সামনে কিছুটা দূর যাবে। তা আমরা টোটাল দূরত্বটা কাউন্ট করে দেখব যে এই অংশ এবং পরবর্তী অংশের মোট দূরত্বটা 3200 হয় কিনা। তাহলে আসো আমরা একটু ধাপে ধাপে করার চেষ্টা করি। আমাদের প্রথম ধাপ হলো প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, যেহেতু বল 8 সেকেন্ড কাজ করছে, আগে 8 সেকেন্ডের দূরত্বটা বের করতে হবে, কারণ 8 সেকেন্ড ত্বরণে গতিশীল সে। তাহলে আমরা বলবো প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা 8 সেকেন্ডের জন্য কি জানি? টাইম জানি 8 সেকেন্ড, আর আমরা ত্বরণের ভ্যালু পাইছিলাম, এই যে 1 নম্বর প্রশ্নে ত্বরণ বের করছিলাম কত? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এখানে কি কি জানি? টাইম জানি 8 সেকেন্ড, ইউ যেহেতু স্থির অবস্থা থেকে যাচ্ছে আদিবেগ কত? 0, আর ত্বরণের ভ্যালু আমরা কি 1 নং থেকে পাইছিলাম, ত্বরণের ভ্যালু পাইছিলাম কত? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা কি বের করবো এখন? এস বের করবো খুব সুন্দর করে। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই যে এবার ভ্যালু বসাই দাও, ইউটির ভ্যালু তো 0 হয়ে যাবে, এটার ভ্যালু কত হয়ে যাবে? 0। তাহলে আমরা 0 বসালাম। হাফ এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 4, আর টাইম কত? 8, তাহলে 8 স্কোয়ার। তাহলে এখানে কত হয়? আর এখানে আসবে 2 ইন্টু কত? 64, তাহলে কত হয়? 128, তাই না? 128 মিটার। দেখো প্রথম 8 সেকেন্ডে যতটুকু পর্যন্ত বল কাজ করতেছে, প্রথম 8 সেকেন্ডে বস্তুটা কতটুকু যাচ্ছে? 128 মিটার দূরত্ব যাচ্ছে। তাহলে আমরা বলতেছি এই যে এটুক দূরত্ব, এই যে এখান থেকে এটুক, এটা হলো 128, এই যে এখান থেকে এতটুকু দূরত্ব, এটা হলো কত? 128 মিটার। কারণ এটা কয় সেকেন্ডের দূরত্ব? 8 সেকেন্ডের দূরত্ব। এখন বস্তু এখানে আছে, ভালো করে খেয়াল করবা, 8 সেকেন্ড পরে 128 মিটার দূরত্ব অতিক্রম করছে, এবং বস্তু কোন পয়েন্টে আছে? এই পয়েন্টটাতে আছে। এখন এখানে আসার পর আর তো ফোর্স কাজ করতেছে না, ওই যে 50 নিউটন যেটা, সেটাকে আর কাজ করতেছে না। তো এখন কথা হচ্ছে স্যার বস্তু কি এখানে থেমে যাবে এখন? কারণ এতক্ষণ তো আমরা একটা ধাক্কা দিছিলাম, বল প্রয়োগ করছিলাম, এই জন্য বস্তু গতিশীল হয়েছে, এটা তো বুঝলাম। তো স্যার এখন তো আর বল প্রয়োগ করতেছি না, তো বস্তু কি এবার থেমে যাবে? উত্তর হচ্ছে না, বস্তু ইমিডিয়েটলি থামবে না। কেন? কারণ তুমি দেখো 8 সেকেন্ড যাবত তুমি যে বলটা প্রয়োগ করছো, এই বল প্রয়োগের কারণে সে একটা বেগ লাভ করছে না, 8 সেকেন্ড ধরে তার মধ্যে একটা বেগের বৃদ্ধি হয়েছে না? ওই বেগটা কি ইমিডিয়েটলি জিরো হয়ে যাবে? না, ওটা জিরো হবে, বাট আস্তে আস্তে জিরো হবে, ধাপে ধাপে। ইমিডিয়েটলি এই পয়েন্টে বেগটা কি হবে না? শূন্য হবে না। তাহলে আমরা এখানের বেগটা কিন্তু ওই যে অলরেডি কোথায় বের করছি? 1 নাম্বারে বের করছি। তাহলে আমরা লিখবো এখানে 1 নং বা ক নং বলতে পারো, যে এখানে লিখে দিই আমি জাস্ট 1 নং হতে, 1 নং হতে প্রাপ্ত, 1 নং হতে প্রাপ্ত 8 সেকেন্ড পর বেগ। আমরা 8 সেকেন্ড পর বেগ কত পাইছিলাম? আমি তো ভ্যালুটা ভুলেও গেলাম। ইউ প্লাস এটি ছিল না 32 বোধহয়, না? হ্যাঁ, বেগটা ছিল কত? ভি ইকুয়াল টু 32 মিটার পার সেকেন্ড। এটা ছিল আমাদের 8 সেকেন্ড পরে বেগ। এখন বস্তু 8 সেকেন্ড পরে যখন এখানে আসবে, ও তো কিন্তু স্থির অবস্থান থেকে আসছিল, কিন্তু এই পয়েন্ট এখন তার একটা কি আছে? বেগ আছে, এবং সেই বেগটা হলো কত? 32। বেগটা হলো কত? 32। এখন ও এই বেগে এবার এখান থেকে কি সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে, এই এতটুকু বেগ নিয়ে এবার কি বাকি অংশটা যাওয়ার চেষ্টা করবে।
এখন একটু মনোযোগের বিষয়, ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবা, পথের কিন্তু ঘর্ষণ বলটা এখনো কাজ করতেছে। অর্থাৎ ঘর্ষণ বলতে এরকম না যে পথের একটা অংশ কাজ করছে এই অংশে কাজ করবে না, এরকম না, সম্পূর্ণ পথে কিন্তু ঘর্ষণ বলের প্রভাবটা বিদ্যমান। তাহলে এতক্ষণ ঘর্ষণ বলটা কাজ করছিল, ওই জন্য কি মোট বল থেকে ঘর্ষণ বলটা কি বিয়োগ হয়ে গেছিল। বাট এখন দেখো তো এইখানে এক্সট্রা কোনো ফোর্স আছে ঘর্ষণ ছাড়া? তুমি কি আলাদা করে কোনো ফোর্স অ্যাপ্লাই করছো? করো নাই। তোমার ফোর্সটা 8 সেকেন্ড যাবত কাজ করছে। তো এখন তো তুমি 8 সেকেন্ডের পরে হিসাব করতেছো, তো 8 সেকেন্ডের পরে কিন্তু আলাদা কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয় নাই। তাহলে এখন পথের মধ্যে শুধু কি আছে? ঘর্ষণ বল আছে না? এইবার এই ঘর্ষণ বলটা তোমাকে কি দিবে? বাধা দিবে। অর্থাৎ তোমার যে গতি, এই যে বস্তুর যে গতি, এই গতিটাকে ঘর্ষণ বল কি করবে? আস্তে আস্তে কমিয়ে দিবে। এবং বস্তু যদি এদিকে গতিশীল হতে চায়, ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? এই যে ঘর্ষণ বল সবসময় উল্টা দিকে কাজ করে। তাহলে ঘর্ষণ বল কয় নিউটন? 2 নিউটন। এবং ঘর্ষণ বলের কারণে যে ত্বরণটা সৃষ্টি হবে আমরা ওটাকে বলি মন্দন। কারণ ঘর্ষণ বল বিপরীতে কাজ করতেছে না, বস্তুর গতি হ্রাস করতেছে। এই জন্য ঘর্ষণ বল থেকে যে ত্বরণটা আমরা বের করব সেটা হচ্ছে কি? মন্দন। তাহলে এখন বাকি অংশ মানে 8 সেকেন্ডের পরে রাস্তায় কি আছে? ঘর্ষণ আছে। এই জন্য আমরা ওই অংশে কি বের করব? মন্দনটা বের করব। তো আমরা এখন বলবো 8 সেকেন্ড পর বস্তুর উপর পথের ঘর্ষণ বল কার্যকর থাকবে। তাহলে এখন ঘর্ষণ বল কার্যকর থাকবে। তো ঘর্ষণ বল যদি কার্যকর থাকে, আমি এই পাশে করতেছি, ঘর্ষণ বল যদি কার্যকর থাকে আমরা ঘর্ষণ বল থেকে কি বের করব? এখন মন্দন বের করব। তাহলে এবার ঘর্ষণ বল ইকুয়াল টু, এবার এফ এর মানটা কি হবে? মাইনাসে বসাইতে হবে, যেহেতু বিপরীতে কাজ করতেছে ওইটা আমরা কি বসাবো? ঋণাত্মক চিহ্ন বসাবো। এম কত? 12। তাহলে আমাদের এর ভ্যালু কত আসতেছে? 12, 2 ডিভাইডেড বাই 12, ভ্যালু আসবে 0.167, তাহলে মাইনাস 0.167। এই যে, তাহলে পথের যে ঘর্ষণ বল, সে ঘর্ষণ বলের কারণে বস্তুর উপর এতটুকু পরিমাণ মন্দন কাজ করবে, এবং এই মন্দনের কারণে এই বস্তুটা ধীরে ধীরে কি করবে? গতি হ্রাস পাবে এবং আস্তে আস্তে থেমে যাবে। ঠিক আছে? তো এখন আমরা দেখব এতটুকু মন্দন কাজ করলে ও আর কতটুকু পরিমাণ দূরত্ব অতিক্রম করতে পারবে, বা কতটুকু দূরত্বে গিয়েও থেমে যাবে। এখন আমরা কি ওর শেষ ধাপের দূরত্বটা বের করবো। আমরা প্রথম ধাপের দূরত্ব বের করছি, প্রথম ধাপেও 128 মিটার গেছে। এখন 128 মিটার যাওয়ার পর যেহেতু তার বল কাজ করতেছে না, শুধু ঘর্ষণ বল কাজ করতেছে, ওই ঘর্ষণ বলের কারণে আমরা মন্দনটা বের করছি, এবং এই মন্দনের কারণে ও কতটুকু দূরত্বে যাওয়ার পর থেমে যাবে আমরা সেটা বের করব। তাহলে আমরা কিভাবে বের করতে পারি? আমরা বের করতে পারি কি দিয়ে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা দিয়ে। ভি শূন্য। এখন কথা হচ্ছে ভি শূন্য কেন? কারণ দেখো তো মন্থন কাজ করছে না, মন্থন কাজ করলে বস্তু একটা না একটা সময় পর অবশ্যই থামবে, কারণ ও তো আর এখন কি গতির বিপরীতে কি করতেছে? একটা বাধা পাচ্ছে। তাহলে ওর বেগটা ধীরে ধীরে কমতে থাকবে এবং একটা সময় পর অবশ্যই ও থেমে যাবে। এই জন্য সবসময় কি শেষ বেগ শূন্য। আদি বেগ কত হবে? এই যে দেখো, তুমি তো 8 সেকেন্ড পর থেকে হিসাব করতেছো, তো 8 সেকেন্ড পরের বেগ পাইছো কত? 32। এটা এই অংশের জন্য আদি বেগ হিসেবে কাজ করবে না, কারণ তুমি তো এখন 8 সেকেন্ডের হিসাব করতেছো না, তুমি হিসাব করতেছো 8 সেকেন্ড পর। তো 8 সেকেন্ড পর ও যে বেগটা লাভ করছে ওই বেগটা ওর জন্য এখন কি আদি বেগ হিসেবে কাজ করবে। মানে 8 সেকেন্ড পরের শেষ বেগ পরের অংশের জন্য কি আদি বেগ। তাহলে এখানে ইউর মান বসবে কত? 32 স্কোয়ার প্লাস 2, এর ভ্যালু কত বসবে? মাইনাস 0.167 ইন্টু, এখন ভ্যালু বসবে কত? ইন্টু সাথে হচ্ছে এস। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা এখানে বসাইলাম 0। এখানে যদি আমরা হিসাব করি 32কে স্কোয়ার করলে কত হয়? 1024। এখানে এটাকে ভাগ করব কত দিয়ে? আমি একেবারে যদি এসের ভ্যালুটা এখান থেকে বের করে ফেলি, আশা করি তোমরা এটা বুঝবা। 32 স্কোয়ার, এটাকে কত দিয়ে ভাগ দিব? 2 ইন্টু 0.16 এটা দিয়ে ভাগ দিব, ডিভাইড বাই 2 ইন্টু 0.167 এটা দিয়ে ভাগ দিব। তাহলে আমাদের ভ্যালু আসবে 3065.86। আমাদের এখান থেকে আমি একেবারে এসের ভ্যালুটা লিখতেছি, অর্থাৎ পরের ধাপের দূরত্ব 3065 দশমিক, সরি 68 দশমিক না, 65 দশমিক, 3065.86 মিটার। এটা হলো আমাদের পরবর্তী ধাপের দূরত্ব। একটু খেয়াল করবা কেমন? এটা হলো আমাদের পরবর্তী ধাপের দূরত্ব। তাহলে আমরা এখন কয়টা দূরত্ব পাইলাম?
এই বস্তুটা টোটাল দুইটা ধাপে তার দূরত্ব অতিক্রম করবে। প্রথম ধাপ হলো ত্বরণের কারণে, কারণ প্রথম ধাপে 8 সেকেন্ড পর্যন্ত বল কাজ করবে। প্রথম 8 সেকেন্ডে একটা দূরত্ব অতিক্রম করবে, যেটা 128 মিটার আমরা প্রথমে বের করছি। এরপরে এই যে পরের অংশ 8 সেকেন্ড থেকে পরে মন্ধনের অতিক্রম করবে, মন্ধনে গতিশীল হবে, কারণ রাস্তায় কি আছে, ঘর্ষণ বল কাজ করতেছে, এবং এই ঘর্ষণ বলটা ওকে প্রতিনিয়ত কি দিবে, বাধা দিবে, এবং বাধা দিয়ে একটা সময় পরে কি করে ফেলবে, থামিয়ে ফেলবে। তো আমরা দেখলাম মন্ধনের কারণে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করবে, 3065.86। এখন তাহলে মোট দূরত্ব কত? আমরা যদি এখন এটা একটু মুছে দেই, আমি পরের অংশটা মুছে দিচ্ছি। এখন মোট দূরত্ব অর্থাৎ বস্তুটা দুইটা ধাপে মোট কতটুকু দূরত্ব গেছে যদি আমরা বের করি, আমরা লিখলাম মোট দূরত্ব। তাহলে মোট দূরত্ব হলো কত কত, 3065.86। এটার সাথে 128 কি করব, যোগ করব। তাহলে এটার সাথে যদি আমরা 128 যোগ করি, আমাদের টোটাল ভ্যালু কত আসে, 128,3193.86। 3193 পয়েন্ট কত, 86 মিটার। এই যে দেখো, প্রশ্নের দিকে এবার আসো। প্রশ্ন কি বলছে, ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা। ব্যক্তির উদ্দেশ্য কি ছিল? ব্যক্তির উদ্দেশ্য ছিল এই 12 কেজি ভরের বস্তুটাকে সে 3200 মিটার দূরে কি করবে, গর্ত আছে একটা 3200 মিটার দূরে, ওই গর্তে কি করবে, ফেলে দিবে। এখন ওই গর্তে ফেলার জন্য বল প্রয়োগ করছে, তা আমরা বলের অংশ থেকেও দূরত্ব বের করছি, মন্ধনের অংশ থেকেও দূরত্ব বের করছি। তাহলে এই বস্তুটা টোটাল দুই ধাপ মিলাই টোটাল দূরত্ব অতিক্রম করবে 3193.86 মিটার। কিন্তু ব্যক্তির টার্গেট ছিল কত, 3200 মিটার। এখন ব্যক্তির উদ্দেশ্য কি সফল হবে? অবশ্যই হবে না, কারণ এটা তো 3200 এখনো হয় নাই। উদ্দেশ্য সফল হওয়ার জন্য আমার এই টোটাল দূরত্বের ভ্যালুটা অ্যাটলিস্ট 3200 আসতে হবে, অথবা তার চেয়ে বেশি আসতে হবে। তো যেহেতু আমাদের এই ক্যালকুলেশন থেকে দেখা যাচ্ছে বস্তুর অতিক্রান্ত দূরত্ব মানে টার্গেট যেটা, যেখানে সে ফেলতে চাইছে ওই টার্গেটেড ডিস্টেন্স থেকে কম, তাহলে আমরা বলবো ব্যক্তির উদ্দেশ্য কি হবে না, সফল হবে না। তাহলে এখানে তুমি লিখে দিবা যে এটা লেস দেন 3200 মিটার। তাহলে এই দূরত্বটা কি, লেস দেন 3200 মিটার। সুতরাং ব্যক্তির উদ্দেশ্য কি হবে না, সফল হবে না। ব্যক্তির উদ্দেশ্য সফল হবে না। এই হচ্ছে আমাদের 3 নাম্বার যে প্রশ্ন, এটার উত্তর। এটা মোটামুটি আশা করি বুঝতে পারছি না, এটা কিন্তু ভালো করে পারা লাগবে। এই প্রশ্নের উত্তর তোমার খুব ভালো করে পারা লাগবে যদি তুমি ঘর্ষণ থেকে ম্যাথগুলো করতে চাও। এখানে মোটামুটি 2-3টা বেসিক জিনিস আছে যেটা তোমার বুঝতে হবে, যে ঘর্ষণ কেমনে কাজ করে, বল কাজ করলে তখন ঘর্ষণ কিভাবে কাজ করে, বল কাজ না করলে তখন ঘর্ষণ কিভাবে কাজ করে। এই উত্তরগুলো কিন্তু এই প্রশ্নটাতে আছে। ঠিক আছে, যখন বল কাজ করছে তখন টোটাল বল থেকে ঘর্ষণ বলটা মাইনাস হয়ে গেছিল। ঠিক আছে, আবার যখন বল কাজ করে নাই তখন শুধু ঘর্ষণ বল কাজ করছে, এবং শুধু ঘর্ষণ বলের জন্য মন্ধন কাজ করবে। বুঝতে পারছি? তাহলে টোটাল দুইটা ধাপ ছিল, তো আমরা দুইটা ধাপের দূরত্ব বের করে টোটাল দূরত্ব হিসাব করছি। ওইখান থেকে আমরা অ্যান্সার পেয়ে গেছি যে এই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা। আশা করি বুঝতে পারছেন এটুক, আশা করি বুঝতে পারছি। তাহলে একটু মনোযোগ দিয়ে ভালো করে বুঝে বুঝে একটু কনসেপ্টগুলো ক্লিয়ার করে, বেসিক ক্লিয়ার থাকলে এই জিনিসগুলো খুব বেশি কিন্তু কঠিন না। হ্যাঁ, তুমি একটু মাথা খাটাই একটু সুন্দর করে একটু আরাম বলবো যে একটু ফিগার ড্র করবে, মানে চিত্র আঁকাই করবা, তাহলে তোমার এই উদ্দীপকের ইনফরমেশনগুলো তোমার চোখের সামনে থাকবে, তখন তোমার বুঝতে চিন্তা করতে সহজ হবে। ঠিক আছে, এবার আমরা দেখব আমাদের দ্বিতীয় প্রশ্নটা। আমাদের দ্বিতীয় প্রশ্ন আমাদেরকে কি বলছে আমরা একটু সেটা দেখব। দ্বিতীয় প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে 98 নিউটন ওজনের, এবার এখানে কিন্তু ওজন দেওয়া আছে, এখানে 12 কেজি ভর দেওয়া ছিল, আবার দেখি ওইখানে এটা ভর হিসেবে কাউন্ট করবে না, এটা এম এর ভ্যালু না, এখান থেকে ভর বের করতে হবে। তাহলে 98 নিউটন ওজনের একটি বস্তুকে 5 সেকেন্ড যাবত 50 নিউটন বল প্রয়োগ করা হলো, এর 5 সেকেন্ড পর আবার 50 নিউটন বল প্রয়োগ করা হলো, 10 সেকেন্ড, আচ্ছা 50 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করলো। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.12। একটু খেয়াল করবে এখানে কিন্তু এই জায়গাতে একটা বিষয় আছে, এই লাইনটাতে এর 5 সেকেন্ড পর এখানে, অর্থাৎ এখানে দেখো বস্তুটাকে দুইবার বল প্রয়োগ করা হয়েছে টোটাল। প্রথমবার হচ্ছে 5 সেকেন্ড যাবত 50 নিউটন, এটা একবার বল প্রয়োগ হয়েছে, এর 5 সেকেন্ড পর আবার একটা 50 নিউটন মানের বল প্রয়োগ করা হয়েছে, যেটা 10 সেকেন্ড ধরে কাজ করছে। তাহলে এখানে একটা মাঝখানে 5 সেকেন্ড দেখতেছো না, এটার একটা কিন্তু কি আছে, হিসাব নিকাশ আছে, এটা আমরা করবো, আমরা যখন সলভ করবো আমরা একটু ভালো করে অ্যানালাইসিস করবো, এটা খেয়াল করতে হবে, খুব ইম্পর্টেন্ট। ঘর্ষণ গুণাঙ্কের ভ্যালু দেওয়া আছে, ঘর্ষণ গুণাঙ্ক মানে হচ্ছে ওই যে এটা
গতি ঘর্ষণ সহগ সেম কথা, ঘর্ষণ গুণাঙ্ক বলতে যা বুঝায় গতি ঘর্ষণ সহগ বলতেও কি একই জিনিসই বুঝায়। এই যে দেখো ঘর্ষণ বলের মান হিসাব করো, এটা কিন্তু অলরেডি এখন তোমাদের পারা উচিত। এই যে আমরা 2 নম্বর প্রশ্নে কিন্তু এটা আলোচনা করছিলাম যে ঘর্ষণ সহগ দেওয়া থাকলে ঘর্ষণ বল কিভাবে বের করে। আমরা সম্পর্ক দেখছি না ঘর্ষণ বল আর ঘর্ষণ সহগের মধ্যে। আসো 2 নম্বরের প্রথম ম্যাথ আমাদেরকে কি দেওয়া আছে, মিউ কে এর ভ্যালু দেওয়া আছে। মিউ কে কত 0.12, আমাদেরকে বলছে মিউ কে সেটা হলো 0.12। আচ্ছা, এরপর আমাদের ভর লাগবে, বস্তুর ভর। তো বস্তুর ভর কোথা থেকে বের করবো আমরা, ওজন থেকে। তাহলে ডাব্লিউ ডিভাইডেড বাই কি জি, ডাব্লিউ গুলটা এমজি পড়ি না, ওইখান থেকে বস্তুর ভর বের করতে পারবা। তাহলে ডাব্লিউর ভ্যালু কত দেওয়া আছে 98 আর জি এর ভ্যালু আমরা কত জানি 9.8। তাহলে ডিভাইড করলে আসবে কত 10 কেজি। তাহলে বস্তুর ভর হলো কত 10 কেজি। এইবার আমরা ঘর্ষণ বলটা খুব সুন্দর করে হিসাব করতে পারবো। দেখো তো আমরা সূত্র পড়ছি না, এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু কি ছিল আর। তাহলে মিউ কে এর ভ্যালু কত 0.12, আর এর ভ্যালু কত ছিল, আচ্ছা এখানে বের করার তো দরকার ছিল না, আর তো ওজনের সমান, আমরা বলছি না প্রতিক্রিয়া বল আর ইকুয়াল টু কি এমজি। তাহলে আমাদেরকে ডিরেক্টলি এটা এমজি দেওয়া আছে, তো আমরা ডিরেক্টলি এখানে কত লিখে দিতে পারবো 98 লিখে দিতে পারবো। প্রথম প্রশ্নের জন্য ভর বের করার কোনো দরকার নাই, ভরটা তোমার কাজে লাগবে পরের অংশের জন্য, পরের ম্যাথগুলোর জন্য লাগবে, বাট ঘর্ষণ বলের মান হিসাব করার জন্য দরকার নাই, কারণ আর এর ভ্যালু ডিরেক্টলি 98 বসবে। কেন, আর এর পরিচয় কি আমরা লিখছিলাম না, আর ইকুয়াল টু এমজি, আর ইকুয়াল টু কি এমজি, অর্থাৎ প্রতিক্রিয়া বল কার সমান, ওজনের সমপরিমাণ। তো 98 এটা কি ওজন না, এই জন্য আমরা আর এর ভ্যালু জায়গায় কত বসাই দিছি 98 বসাই দিছি। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি 98 মাল্টিপ্লাইড বাই 0.12 11.76, তাহলে ঘর্ষণ বল হচ্ছে কত রাস্তায় 11.76 নিউটন। এটা হলো আমার রাস্তার কি বল, ঘর্ষণ বল। আশা করি বুঝতে পারছি তাই না। এই ভ্যালুটা কিন্তু আমাদের পরবর্তী ম্যাথগুলো করতে খুব বেশি কাজে লাগবে। তাহলে প্রথম নম্বর ম্যাথ খুব বেশি কঠিন ছিল না, অলরেডি এটা আমরা একই প্রশ্ন 2বার সলভ করতেছি, দ্বিতীয়বার সলভ করতেছি। এর আগের বার হচ্ছে ঘর্ষণ বল থেকে ঘর্ষণ সহগ বের করা শিখছিলাম, এখন ঘর্ষণ সহগ থেকে ঘর্ষণ বল বের করা শিখতেছি। আশা করি দুটোটা ম্যাথে আমরা বুঝছি। এইবার আমরা 2 নম্বর ম্যাথটা সলভ করব। 2 নম্বর ম্যাথটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রশ্ন কি, বস্তুর সর্বমোট দূরত্ব নির্ণয় করো। বস্তুর সর্বমোট দূরত্ব নির্ণয় করো। একটু মনোযোগ দিবা, আবার আমরা একটু চিত্রটা আঁকবো, আমরা একটু ভিজুয়ালাইজেশনে যাব। তাহলে এখানে আমরা যদি আঁকি, এই যে মনে করো এখান থেকে বস্তুটা যাচ্ছে, এই ধরো এখান থেকে, তো বস্তুর ভর আমরা পাইছিলাম 10 কেজি। তাহলে বস্তুর ভর কত 10, এটা 10 কেজি এটা। এখন আসো এই মানে 10 কেজি ভরের বস্তুটাকে 5 সেকেন্ড যাবত 50 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে আমরা বলতেছি মনে করো এইখান থেকে এতটুকু, এটা হলো 5 সেকেন্ড, এই যে 5 সেকেন্ড, এই 5 সেকেন্ডে টোটাল 50 নিউটন বল কি করা হয়েছে, প্রয়োগ করা হয়েছে। একটুকু আমরা বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে 5 সেকেন্ডে যেহেতু 50 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এই 50 নিউটন থেকে আবার ঘর্ষণ বলটা কি যাবে, মাইনাস চলে যাবে। এবং আমরা পড়ছি পথের ঘর্ষণ বল এফ কে, অর্থাৎ এখানে আমি এখানে লিখি এফ কে কত পাইছো 11.76, এতটুকু ছিল ঘর্ষণ বল। তাহলে 50 নিউটন থেকে এত নিউটন বল কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, এবং বাকি অংশটা এই বস্তুর উপর কাজ করবে। এবং কতক্ষণ ধরে কাজ করবে, 5 সেকেন্ড যাবত কাজ করবে। এবার একটু খেয়াল করো, এখান থেকে এই যে দেখো এরপর কি বলছে, এর 5 সেকেন্ড পর 50 নিউটন বল প্রয়োগ 10 সেকেন্ড ধরে ক্রিয়া করলো। এর 5 সেকেন্ড পরে মানে হচ্ছে এখানে তো প্রথম 5 সেকেন্ড, এর 5 সেকেন্ড পরে মানে কি এইখান থেকে এতটুকু মনে করো একটা 5 সেকেন্ড সময় আছে, এই যে এই 5 সেকেন্ড, এই 5 সেকেন্ড কোনো বল প্রয়োগ হয় নাই। খুব মনোযোগ দিতে হবে, বস্তুটিকে প্রথম 5 সেকেন্ডে 50 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এটা হলো প্রথম 5 সেকেন্ড। এর 5 সেকেন্ড পর মানে কি, প্রথম 5 সেকেন্ড বল প্রয়োগ করার পরের 5 সেকেন্ড, মানে প্রথম 5 সেকেন্ড বল প্রয়োগ করছো, এরপর 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ড পরে, এর 5 সেকেন্ড পরে গিয়ে আবার কি 50 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এবং সেটা 10 সেকেন্ড ধরে কাজ করছে। তাহলে এই যে 5 সেকেন্ড পরে যেটা, মানে এই 5 সেকেন্ডটা মাঝখানের যে 5 সেকেন্ড, এই 5 সেকেন্ডে কোনো বল প্রয়োগ করা হয় নাই, এই 5 সেকেন্ড বস্তুর উপর কোনো বল অ্যাপ্লাই করা হয় নাই। এই 5 সেকেন্ড পরে আবার একটা 50 নিউটন মানের বল প্রয়োগ করা হয়েছে, যেটা 10 সেকেন্ড ধরে কাজ করছে। এই যে দেখো কথা বলছে এর 5 সেকেন্ড পর, এই যে এর 5 সেকেন্ড পর মানে হচ্ছে এইটা মাঝখানের, এটা এই 5 সেকেন্ড, এই 5 সেকেন্ড পরে গিয়ে প্রয়োগ করা হয়েছে। তাহলে এই যে 5 সেকেন্ড যেখানে শেষ হয়েছে, এখান থেকে এই অংশে কি করা হয়েছে, বল প্রয়োগ করা হয়েছে 50 নিউটন, সেটা কাজ করছে কি 10 সেকেন্ড। এই যে
বুঝতে পারছি? এই হচ্ছে উদ্দীপক। তাহলে উদ্দীপকের পার্ট হচ্ছে তিনটা। এখানে তিনটা সময় আছে না, প্রথম 5 সেকেন্ড, এরপর 5 সেকেন্ড মানে কি মাঝখানের 5 সেকেন্ড, এবং আরেকটা হলো কি 10 সেকেন্ড। তাহলে বল কাজ করছে দুইটা অংশে, প্রথম 5 সেকেন্ডও বল কাজ করছে, পরবর্তী 10 সেকেন্ডও কি বল কাজ করছে, কিন্তু মাঝখানের যে 5 সেকেন্ড এখানে কোনো বল কাজ করে নাই। ওই যে বলছে না, এর 5 সেকেন্ড পরে আবার বল প্রয়োগ করা হয়েছে, যে তাহলে এর 5 সেকেন্ড পর মানে হলো এইখানে কোনো বল প্রয়োগ করা হয় নাই। তাহলে এই অংশটাতে এক্সটার্নাল কোনো ফোর্স নাই, এখানে শুধু ঘর্ষণ বল কাজ করবে। এখানে শুধু কি বল কাজ করবে? ঘর্ষণ বল কাজ করবে। বুঝতে পারছি নাকি বুঝি নাই? আর এই অংশে কি আবার টোটাল ফোর্স কাজ করবে। তাহলে আমাকে বলছে কি সর্বমোট দূরত্ব বের করতে। তাহলে টোটাল কয়টা দূরত্ব পাবো? টোটাল দূরত্ব পাবো তিনটা। প্রথম 5 সেকেন্ডের জন্য একটা দূরত্ব, মাঝখানের 5 সেকেন্ড যেটাতে শুধু ঘর্ষণ বল কাজ করবে, কোনো এক্সট্রা ফোর্স কাজ করবে না, এখানে একটা দূরত্ব পাবো, এইখানেও আরেকটা কি পাবো? দূরত্ব পাবো। তাহলে আসো আমরা সুন্দর করে এবার কি ধাপে ধাপে প্রশ্নগুলো সলভ করি বা ধাপগুলো বের করি। তাহলে আমরা বলবো প্রথম 5 সেকেন্ড, এই যেখানে বের করতেছি, প্রথম 5 সেকেন্ডে দূরত্ব। তাহলে প্রথম 5 সেকেন্ডে যেহেতু বল কাজ করছে, বলের কারণে কি আসবে? ত্বরণ আসবে। তাহলে এখন আমরা এফটা বের করব আগে। টোটাল কতটুকু বল কাজ করছে? টোটাল বল কাজ করছে 50, তার থেকে ঘর্ষণ বলটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে টোটাল কাজ করবে কতটুকু দেখো তো, 50 মাইনাস 38.24। তাহলে বল আসলে কাজ করছে কত? 38.24 নিউটন। তাহলে এই বলটার কারণে এখানে একটা ত্বরণ সৃষ্টি হবে, F ইকুয়াল টু ma। তাহলে আমরা যদি a বের করি, এর ভ্যালু আসবে কত? F এর ভ্যালু 38.24। এই যে ভর, বস্তুর ভর আমরা কিন্তু বের করছিলাম 10, তাহলে এর ভ্যালু কত আসবে? এখানে মনে হয় 3.824 এটা আসবে। এতটুকু ত্বরণ কি করবে? কাজ করবে। তাহলে বস্তুর উপর এই যে দেখছো, আশা করি বুঝতে পারতেছি, ধাপে ধাপে করতেছি আমরা। প্রথম 5 সেকেন্ড এটুকু করতেছি। তাহলে প্রথম 5 সেকেন্ডে লব্ধি বল কতটুকু কাজ করছে? নিট ফোর্স কত? টোটাল বল অ্যাপ্লাই করছো 50, কিন্তু রাস্তায় ঘর্ষণ কাজ করতেছে 11.76। তাহলে আগে তুমি বিয়োগ করবা, কার্যকর বল বের করবা, এই যে নিট ফোর্স বা কার্যকর বল। এই কার্যকর বল থেকে ত্বরণটা সৃষ্টি হবে। তাহলে এতটুকু বলের জন্য বস্তু ত্বরণ হয়েছে কত? 3.824। এবার এই ত্বরণে বস্তু কতক্ষণ যাবে? 5 সেকেন্ড যাবে। এবার তুমি কি করবা? বেগ দূরত্ব বের করবা। তাহলে দূরত্বটা আমরা কিভাবে বের করবো? s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এট স্কোয়ার। এই যে বুঝতে পারছি। তাহলে এখানে আমরা মান বসাই। এবার ইউটির ভ্যালু তো শূন্য হয়ে যাবে। ইউটির ভ্যালু কত হবে? এখানে আচ্ছা শূন্য, এটা বুঝতে পারবো আশা করি। ইউটির ভ্যালু কত? শূন্য, কারণ স্থির অবস্থান থেকে যাচ্ছে। তাহলে হাফ এট স্কোয়ার, এর ভ্যালু কত? 3.824 ইন্টু টি স্কোয়ার। তাহলে টি এর ভ্যালু হচ্ছে 5 স্কোয়ার। তাহলে আমাদের ভ্যালু কত আসে এখানে? ডিভাইডেড বাই 3.824 ডিভাইডেড বাই 2 ইন্টু 25, তাহলে 47.8 মিটার। তাহলে প্রথম অংশের দূরত্ব আসছে কত? 47.8 মিটার। এটা হলো আমাদের প্রথম অংশ S1, এটার দূরত্ব। এই যে আশা করি একটু আমরা বুঝছি। তাহলে আমাদের প্রথম অংশের দূরত্ব হচ্ছে কত? S1 47.8 মিটার প্রথম 5 সেকেন্ডে। বুঝতে পারছি? এবার আসো মাঝখানের 5 সেকেন্ড, ওই যে অংশে কোনো এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক বল কাজ করে নাই। আশা করি বুঝতে পারছো যে এই অংশটা কোনটা, এখানে কেন বল প্রয়োগ করে নাই। এই যে এখানে বলছে না, এর 5 সেকেন্ড পর আবার বল কাজ করছে। তাহলে এর 5 সেকেন্ড পরে মানে কি মাঝখানের 5 সেকেন্ডটা রেস্টিং টাইম ছিল, এখানে কোনো বল কাজ করে নাই। তাহলে এই 5 সেকেন্ডে শুধু কি কাজ করবে? এই জায়গাতে শুধু ঘর্ষণ কাজ করবে। শুধু কি কাজ করবে? ঘর্ষণ, এই 5 সেকেন্ডে। তাহলে ঘর্ষণের কারণে আমরা জানি বস্তুর কি হয়? মন্দন সৃষ্টি হয়। বস্তুর কি হয়? মন্দন সৃষ্টি হয়। এখন একটা বিষয় খেয়াল করো, 5 সেকেন্ড পরে কিন্তু বস্তু এখন কোথায় চলে আসছে? এখানে। তো বস্তু যে 5 সেকেন্ড ধরে আসছে, এখন কিন্তু বস্তুর একটা বেগ আসছে, অর্থাৎ এখন সে আর স্থির অবস্থায় নাই। 5 সেকেন্ড ধরে এই ত্বরণটা কাজ করার কারণে বস্তুর একটা কি সৃষ্টি হয়েছে? বেগ সৃষ্টি হয়েছে। এবং 5 সেকেন্ড পর যখন সে এখানে আসবে, তখন তার কিন্তু একটা কি থাকবে? বেগ থাকবে। তো তোমাকে এখন কি করতে হবে? ওই বেগটা বের করতে হবে আগে। তাহলে আমরা বলবো এখন দ্বিতীয় ধাপ, যেটা 5 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি হলে কি হয়? ইউ কত হবে? 0। এটা হচ্ছে প্রথম, মানে এইখান থেকে বের করতে হচ্ছে যে 5 সেকেন্ড পর বেগ কত হয়েছে এখানে আসলে। তাহলে এখানে 0, এর ভ্যালু কত? এই যে প্রথম 5 সেকেন্ড ধরে কতটুকু ত্বরণ কাজ করছে? 3.824। তো কত সময় ধরে কাজ করছে ত্বরণটা? 5 সেকেন্ড ধরে কাজ করছে। তাহলে এখানে বেগ কত হবে? এখন বেগ হবে 5 × 3.824, বেগ হবে 19.12।
19.12। তাহলে 5 সেকেন্ড পর বস্তুর বেগ হচ্ছে কত? এত। তাহলে এই পয়েন্ট থেকে এখন সে এত বেগে কি করবে? সামনের দিকে যাত্রা করবে। তাহলে এখান থেকে কোথায় আসবে? এইটুক না? তার মানে এই 5 সেকেন্ডের দূরত্ব বের করবো। তাহলে এই 5 সেকেন্ডের জন্য বস্তুর আদিবেগ হবে কোনটা? এটা। বস্তুর আদিবেগ হবে কোনটা? এটা। বুঝতে পারছি? 5 সেকেন্ডের জন্য বস্তুর আদিবেগ এটা। এখন আমরা কি এখানে আবার কি কাজ করতেছে? এখানে কাজ করতেছে মূলত মন্দন। এই যে ঘর্ষণ বল কাজ করছে। তো ঘর্ষণ বলের কারণে কি তৈরি হবে? মন্দন তৈরি হবে না? ওই মন্দনটা আমাদেরকে হিসাব করতে হবে। কারণ এই অংশে যেহেতু বল কাজ করছে, এক্সটার্নাল ফোর্স, বাহ্যিক বল, এই জন্য এই অংশে ত্বরণ কাজ করছে। কিন্তু এই যে দেখো মাঝখানের অংশে শুধু কাজ করতেছে কি? মন্দন। এবং মন্দন কি করে? বস্তুর গতির বিরুদ্ধে কাজ করে। তাহলে এখানে কাজ করবে কি? মন্দন। ওইটা আমরা বের করব। তাহলে আসো, মন্দন এফ কে ইকুয়াল টু সূত্র আবার কি? এম এ। তাহলে এখান থেকে এখন এ আসবে কত? এফ কে মাইনাস, এটা মাইনাসে বসাবা ভ্যালুটা 11.76, ঘর্ষণ বল হিসাব করছিলাম আমরা আগে, ডিভাইডেড বাই কত? 10। তাহলে মন্দন কত কাজ করবে? মাইনাস 11.76 ডিভাইডেড বাই 10। তাহলে মাইনাস 1.176, মাইনাস 1.176 এতটুকু মন্দন কি করবে? কাজ করবে। বুঝছি? এই হলো আমাদের পরের অংশের এতটুকু মন্দন। এবার আমরা দুইটা ভ্যালু বের করছি। বস্তু কত আদিবেগে যাত্রা করবে সেটাও বের করছি। এই 5 সেকেন্ড মাঝখানের অংশটাতে কতটুকু মন্দন কাজ করতেছে এটাও কি করছি? বের করছি। এবার আমরা কি করব? এই 5 সেকেন্ডের দূরত্ব বের করব। এই যে সেম আবার একই সূত্র, আদিবেগও দেওয়া আছে, মন্দনও দেওয়া আছে। তাহলে আমরা যদি S2 বের করি এবার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে ইউ কত হবে? 19.12 ইন্টু কত সেকেন্ডের দূরত্ব? 5 সেকেন্ড, ইন্টু 5 প্লাস হাফ এর ভ্যালু হচ্ছে কত আমাদের? এই যে এর ভ্যালু মাইনাস 1.176, ঠিক আছে, ইন্টু 5 স্কোয়ার, ইন্টু কত? 5 স্কোয়ার। তাহলে আমি যদি টোটাল ভ্যালুটা একসাথে বসাই দেই, আমাদের ভ্যালু আসবে কত? 19.12 ইন্টু 5 মাইনাস 25 ইন্টু 1.176 ডিভাইডেড বাই, আচ্ছা দাঁড়াও একটু ক্যালকুলেশনের ঝামেলা করলাম, এটা করে ফেলে আগে। তাহলে 25 ইন্টু 1.176 ডিভাইডেড বাই কত? 2, 14.7, 19.12 ইন্টু 5 মাইনাস 14.7, 80.9, অর্থাৎ এখানে দূরত্ব আসবে 80.9 মিটার। এটা হলো আমাদের কি? মাঝখানের অংশের দূরত্ব। এই যে এটা হলো আমাদের মাঝখানের অংশ, অর্থাৎ এই যে প্রথম 5 সেকেন্ডের দূরত্ব ছিল এইটা, আর মাঝখানের 5 সেকেন্ডের দূরত্ব হচ্ছে কোনটা? এটা। আশা করি বুঝতে পারছি, তাই না? এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখনো আমাদের থার্ড স্টেজ এটা বাকি আছে, ঠিক আছে? আমরা এখনো প্রথম দুইটা করছি, এটা একটু খেয়াল করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এখন একটু বুঝিও ম্যাথগুলো, ঘর্ষণের ম্যাথগুলো একটু কি হয়? লেন্দি হয়, মানে প্রসেস ধাপে ধাপে তোমাকে করতে হয়, কারণ একটা অংশে বল কাজ করে, একটা অংশে বল কাজ করে না, আবার আরেকটা অংশে মন্দন কাজ করে, এরকম ভাগ ভাগ থাকে। তো আমরা প্রথম অংশে যেহেতু ত্বরণ কাজ করছে, ত্বরণ দিয়ে কি দূরত্ব বের করছি, পরের অংশটাতে যেহেতু মন্দন কাজ করছে, মন্দন দিয়ে দূরত্ব বের করছি। বুঝতে পারছি? আর এখানে যেহেতু প্রথম 5 সেকেন্ড পর একটা বেগ কাজ করবে, এই অংশের আদিবেগ তো শূন্য না, ওই জন্য ওই অংশের বেগটা আমরা আলাদা করে হিসাব করছি। তাহলে এইটুকু বুঝতে আমাদের কোনো অসুবিধা নাই। এবার আমরা কি করব? পরের অংশটা বের করব। এখন এখানে আরেকটা ঝামেলা আছে, সেটা কি? তুমি এখন হিসাব করতেছো কোনটা? এই যে এই স্টেজটা হিসাব করবে না? এখন এখানে দেখো, এখানে আসার পর বেগ কিন্তু আর আগের মতো থাকবে না। এখন প্রথমে বেগ ছিল কত? 19.12, এটা কোন পয়েন্টে? এখানে। তো এই অংশ তো মন্দন কাজ করছে, সো কি বেগটা কমে যাবে না? 5 সেকেন্ড ধরে বেগটা আস্তে আস্তে কমতে থাকবে না? কমতে 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 এখানে এসে বেগের মানটা কত হবে তোমাকে ওটা বের করতে হবে। কারণ তুমি যখন পরবর্তী অংশটা বের করবা, পরবর্তী অংশের জন্য এখানে যে বেগটা আছে ওইটা কি হবে? আদি বেগ হিসেবে কাউন্ট হবে। সো এই জায়গার বেগটা এখন আমাকে আবার কি করতে হবে? বের করতে হবে। তাহলে আমি জাস্ট ভ্যালুগুলো লিখে রাখতেছি, আমি বাকি অংশটা আশা করি তোমরা বুঝতে পারছো। একটু প্রথম দুই ধাপের মানে ক্যালকুলেশনগুলো একটু খাতায় উঠাই নাও, একটু পর্যন্ত একটু ভালো করে বুঝছো কিনা দেখবা, বুঝলে সুন্দর করে একটু খাতায় কি করবা? ভিডিওটা পজ দিয়ে একটু অংশ সুন্দর করে খাতায় উঠাই নিবা। তাহলে আমি এই অংশটা মুছে আমরা থার্ড স্টেজটা যাব। আর আমি S1 S2 এর ভ্যালুগুলো একটু পাশে লিখে রাখি, কারণ আমরা পরবর্তীতে সবগুলো যোগ করব। তাহলে দেখো S1 পাইছি কত? S1 হলো 47.8, 47.8। S2 পাইছি কত? 80.9। এই দুইটা আমরা লিখে রাখবো। এবার আমরা থার্ড স্টেজের দূরত্বটা বের করব।
তাহলে আসো এখন আমাদের কাজ শুরু এই পয়েন্ট থেকে, তাহলে এই পয়েন্টে বস্তুটা এখন এসে পৌঁছাইছে, তাহলে এই পয়েন্টে বেগ কত সেটা বের করতে হবে না আগে। তাহলে এখন আসো আমরা এই যে মাঝখানের অংশে এখানের জন্য বেগ বের করতে, এই 5 সেকেন্ড পরে বেগ বের করতেছে। তাহলে আমরা প্রথমে লিখবো 5 সেকেন্ড পর বেগ। প্রথমেও কিন্তু 5 সেকেন্ড পরে বেগ লিখছিলাম, বাট ওইটা হলো এই 5 সেকেন্ড পরে বেগ বের করছিলাম। এই যে 5 সেকেন্ড পর এখানে বেগ কত, এখন যেটা বের করতেছো এইখানে যেটা লিখছো যে 5 সেকেন্ড পর বেগ, সেটা হলো এই 5 সেকেন্ডের জন্য লিখতেছো। তাহলে প্রথম অংশের 5 সেকেন্ড হচ্ছে ওর জন্য, এখন যে 5 সেকেন্ড লিখতেছো সেটা হচ্ছে কার জন্য, ওর জন্য। এইখানে বেগ কত হয়েছে সেটা। তাহলে 5 সেকেন্ড পর বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন ইউ কত, এখান থেকে যাত্রা করছে না 5 সেকেন্ডেরটা, এই যে তুমি যে এই অংশটা হিসাব করতেছো এখানে বেগ কত কমছে, তাহলে এখান থেকে যাত্রা করছে, এখানে বেগ কত ছিল 19.12 ছিল, এই যে এই পয়েন্টের বেগ, তাহলে সেটা আদি বেগ হবে, মাইনাস এখানে প্লাস এ হচ্ছে কত, এই অংশে মন্দন কাজ করছে না, মন্দনটা কত কাজ করছে 1.1 বোধ হয় 1.127 এরকম কিছু একটা 1.12 এটা কাজ করছে, এবং সেটা কি ছিল মাইনাসে ছিল, তাহলে মাইনাস দিতে হবে, ইন্টু কতক্ষণ ধরে কাজ করছে 5 সেকেন্ড ধরে কাজ করছে, এই যে 5। তাহলে এখন আসে কত হয় 19.12 মাইনাস হয়ে যাবে এটা, এখানে ভ্যালু আসবে কত 1.12 ইন্টু 5, তাহলে 5.6 কত আসবে এখানে 5.6। তাহলে এখন দেখো এই 5 সেকেন্ড পরে শেষ বেগটা কত হবে, শেষ বেগটা হবে 19.12 মাইনাস 5.6, 13.52, 13.52 এই যে এটা। তাহলে এই বেগটা কোথায় কাজ করতেছে এখন, এইখানে খেয়াল করছো, ম্যাথটা কিন্তু একটু কমপ্লিকেটেড, মানে অনেকগুলো পার্ট এখানে, প্রথম 3টা পার্ট, তো 3টা পার্ট সহজ হইতো কখন, যদি মাঝখানে এই ক্যালকুলেশনটা করতে না হইতো। আর মাঝখানেও তোমাকে আবার কি এই যে প্রত্যেকটা পয়েন্টের আদি বেগ শেষ বেগ এগুলো আর বারবার করে বের করতে হচ্ছে। তাহলে এখন যেটা তুমি শেষ বেগ বের করছো সেটা হচ্ছে এই পয়েন্টের জন্য, তাহলে এই পয়েন্টের শেষ বেগটা পরবর্তী অংশের জন্য কি আদি বেগ হিসেবে কাজ করবে না, বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমরা এই পয়েন্টের বেগটা বের করছি এখন 5 সেকেন্ড পরে, এই যে এই 5 সেকেন্ড পরে বেগ কত হবে সেটা। এখন আমরা এদিকে দূরত্ব বের করতে চাই। এখন দেখো এখানে আরেকটা সমস্যা আছে, সেটা কি, এখন আবার বল প্রয়োগ করছে কত নিউটন 50, অর্থাৎ এই অংশে কিন্তু আবার বল কাজ করছে, বাহ্যিক বল। তো বাহ্যিক বল কাজ করলে এখান থেকে ঘর্ষণ বলটা আবার মাইনাস হবে না, তাহলে আবার তোমাকে এখন সুন্দর করে লিখতে হবে। তাহলে এখন লিখো, তাহলে পরবর্তী অংশ এখানে লিখবা, পরবর্তী বা শেষ 10 সেকেন্ড লিখলেও হবে, পরবর্তী 10 সেকেন্ডে দূরত্ব। তাহলে পরবর্তী 10 সেকেন্ডের দূরত্ব, তাহলে প্রথমে আমরা এফ বের করবো, এফ কত 50, এখান থেকে কত বিয়োগ যাবে 11.76, ওই যে ঘর্ষণ বলটা বিয়োগ যাবে আবার আগের মতো, তাহলে এখানে কত আসবে 38.24। বুঝতে পারছি? এখান থেকে যদি আমরা ত্বরণ হিসাব করি ইকুয়াল টু এফ বাই এম, এটা আবার আগের মতো আসবে, এফ কত 38.24, এটাকে কত দিয়ে ভাগ করবা 10 দিয়ে, তাহলে 10 দিয়ে ভাগ করলে এখানে কত আসবে 3.824, এই যে এটা আসছে। তাহলে এই অংশের ত্বরণ আর এই অংশের ত্বরণটা সেম, কারণ প্রযুক্ত বলও সেম, ঘর্ষণ বলও সেম, এজন্য কার্যকর বলটা কি আসছে একই আসছে। এখানেও বল কাজ করছিল 38.24, এই অংশেও বল কাজ করতেছে কত 38.24। তাহলে এইখান থেকে আমরা কি ত্বরণটা বের করলাম, তাহলে এই অংশের ত্বরণ কতটুকু বের করলাম। এবার কি বের করব, দূরত্ব বের করব। এবার দূরত্ব বের করা আমাদের জন্য সহজ, কেন, কারণ আমরা এই যে পরবর্তী অংশের জন্য আদিবেগটা জানি, আমরা আদিবেগ বের করছি, আর এই অংশে কতটুকু ত্বরণ কাজ করতেছে আমরা ওইটাও বের করছি। তাহলে এখন আমরা যদি বের করি s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে ইউর ভ্যালু কত হবে, এই যে এটা 13.52 ইন্টু কত সেকেন্ডের জন্য 10 সেকেন্ড, তাহলে 10 প্লাস হাফ এ কত 3.824 ইন্টু টি স্কোয়ার, কত হবে টি স্কোয়ার, এই যে 10 স্কোয়ার। তাহলে এখান থেকে যদি এটাকে আমরা S3 নাম দেই, একেবারে যদি হিসাব করি কত আসে, এখানে আসবে হচ্ছে 100 ইন্টু 3.824 ডিভাইডেড বাই 2 প্লাস 13.52 ইন্টু 10, এখানে 326.4, তাহলে এখানে ভ্যালু আসছে 326.4 মিটার। এই যে আমাদের 3 নাম্বার দূরত্ব।
বা 3 নাম্বার ধাপের দূরত্ব। বুঝছো, ম্যাথটা কিন্তু অনেকটাই একটু বড়ও বলা যায়, একটু কমপ্লিকেটেডও বলা যায়। আমি বলবো না এটা খুব বেশি সহজ, তুমি যদি ধাপে ধাপে বুঝতে না পারো তোমার কাছে অনেক জটিল মনে হবে এটা। অর্থাৎ 3টা ধাপ, প্রথমে তোমাকে এটা বুঝতে হবে যে এখানে দূরত্বটা 3টা ধাপে বিভক্ত, কারণ প্রথম অংশে বল প্রয়োগ হয়েছে, মাঝখানের অংশটাতে আবার বল প্রয়োগ হয় নাই, তাহলে এটা বন্ধন কাজ করবে। আবার পরের অংশে কি আবার নতুন করে বল প্রয়োগ হয়েছে, তাহলে 3টা ধাপেরটা তোমাকে আলাদা আলাদা করে বের করতে হবে। এই ধাপের ত্বরণ বের করে আমরা দূরত্ব বের করছি, এই ধাপের মন্ধন বের করে দূরত্ব বের করছি, এই ধাপের আবার ত্বরণ বের করছি, কারণ বল কাজ করছে। আর মাঝখানের এই দুইটা পয়েন্ট আবার কি বের করতে হয়েছে, বেগ বের করতে হয়েছে, যার কারণে অনেকগুলো রাশি হিসাব করতে হয়েছে। তবে ফাইনালি আমরা আমাদের 3টা দূরত্ব বের করছি। তাহলে এখন আমাদের অ্যান্সার কি হবে, বস্তুটার মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই যে 47.8 প্লাস 80.9 প্লাস 326.4 মিটার, এই 3টার যোগফল। এই যে এখানে দুইটা দূরত্ব, এখানে আছে দুইটা দূরত্ব, আর এখানে আছে একটা দূরত্ব, এই 3টা এখন আমরা কি করে দিব, যোগ করে দিব। 3টা যোগ করলেই আমাদের কি মোট দূরত্বটা বের হয়ে যাবে। ম্যাথ শেষ। ম্যাথ আমরা এই যে দূরত্ব বের করছি, এখন জাস্ট আমরা যোগ করবো, এখন আর কোনো কমপ্লিকেশন নাই। এখন কথা হচ্ছে তোমরা এইটুক পর্যন্ত এই যে ধাপে ধাপে বের করছি, 3টা ধাপের অনেকগুলা রাশি বের করছি, ত্বরণ বের করছি, আবার এখানে বেগ বের করছি 2 ধাপে, তো ওইগুলা কি বুঝছো কিনা একটু ভালো করে বুঝবা। কারণ তুমি একটা ধাপ শেষ করে যখন পরের অংশটা হিসাব করবা, ওই পরের অংশের জন্য কিন্তু একটা কি বেগ কাজ করবে, যেটা প্রথম অংশ থেকে লাভ করবে সে। তাহলে প্রথম অংশের বেগটা, শেষ বেগ যেটা, সেটা পরের অংশের জন্য কি হবে, আদি বেগ হবে। এই জন্য আমরা এই 2 পয়েন্টে কি করছি, বেগটা হিসাব করছি। কারণ এইখানে যখন তুমি দূরত্ব হিসাব করবা, এই পয়েন্টে কিন্তু সেই স্থির না, এখানে একটা বেগ থাকবে, তো এইখান থেকে বেগটা লাভ করছে কত সেটা বের করে তারপর দূরত্ব বের করতে হয়েছে। ঠিক একইভাবে এখানেও একটা বেগ থাকবে, ওই বেগটা বের করে তারপর পরের অংশের দূরত্ব বের করতে হয়েছে। এই জন্য অনেকগুলো রাশি বের করা লাগছে আমাদের। তবে আশা করি একটু ধৈর্য ধরে একটু সুন্দর করে ধাপে ধাপে বুঝে তারপর ম্যাথটা করবা। বুঝতে পারছি, ম্যাথ বড় হলেও যদি করতে পারো মোটামুটি, এই মানে একটু কঠিন ম্যাথ যদি করতে পারো নিজেরা, তাহলে দেখবে যে আর মানে কঠিন যে জিনিসগুলো সেগুলো আর কঠিন লাগতেছে না, মোটামুটি সহজ হয়ে গেছে তোমাদের জন্য। বুঝছো, একটু খেয়াল করো, ভালো করে বুঝে করবা। তাহলে আমরা এটাকে শেষ, আর পরের অংশটা আমি আর বলে দিচ্ছি না, পরের অংশটা কি হবে, জাস্ট এখন কি করবা, এইটার এটা যোগ করে দিবা। ওই যে সর্বমোট দূরত্ব বলছে না, সর্বমোট দূরত্বের জন্য কি করতে হবে, এই অংশের সাথে এই অংশটা যোগ করতে হবে। আমি কিন্তু যোগ করতেছি না, যেহেতু দূরত্ব বের করে দিচ্ছি, আশা করি তোমরা যোগ করতে পারবা। আচ্ছা, এখন আমরা যাব আমাদের 2 নাম্বার প্রশ্নে। 2 নাম্বার না 3 নাম্বার, বস্তুটি সর্বমোট কত সময় পরে থেমে যাবে। তাহলে বস্তুটি সর্বমোট কি কত সময় পর থামবে, তো এইটা কি করব, দেখো এখানে অলরেডি কিন্তু মানে অর্ধেক ম্যাথ এখানে উদ্দীপকে দেওয়া আছে। বস্তুটা কি করছে দেখো তো, বস্তুটার যাত্রাপথটা কেমন, যদি আমি একটু আঁকি, এই যেখানে বস্তুটা মনে করো ছিল, এইখান থেকে ও প্রথম 5 সেকেন্ড, এই যে প্রথম 5 সেকেন্ডে আমরা দেখছি 50 নিউটন বল কাজ করে, প্রথম 5 সেকেন্ডে একটু আসছে। এখন এখান থেকে আবার 5 সেকেন্ড এখানে সে কিভাবে গেছে, মন্ধনে গেছে না, ওইখান থেকে টোটাল 10 সেকেন্ড কাজ করছে। 10 সেকেন্ড যাবত কি বস্তুটা, এই যে 10 সেকেন্ড যাবত 50 নিউটন বল কাজ করছে। এখন 10 সেকেন্ড যাবত মনে করো, এই যে এখানে আমি যদি লিখি 10 সেকেন্ড, 10 সেকেন্ডে মনে করো টোটাল কি 50 নিউটন কাজ করছে। তো 10 সেকেন্ড যদি 50 নিউটন কাজ করে, 10 সেকেন্ড পরে কি বস্তু থেমে গেছে, মানে 10 সেকেন্ড যদি মনে করো এখানে হয়, এখানে শেষ 10 সেকেন্ড, তো বস্তু কি 10 সেকেন্ড পরে এখানে আসছে, এখানে কি থেমে যাবে এখন, না। এটা আমরা আগের প্রশ্নেও দেখছিলাম, বল প্রয়োগ মনে করে একটা সময় ধরে যদি বস্তুর উপর বল কাজ করে, বলটা প্রয়োগ বন্ধ হইলেই সাথে সাথে বস্তু থামে না, বস্তু ততক্ষণ অলরেডি একটা বেগ লাভ করছে না, ওই বেগ দিয়ে সে সামনে আরো কিছুটা দূরত্ব যাবে। বুঝতে পারছো, সামনে আরো কিছুটা দূরত্ব যাবে। তো এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে মূল বিষয়। তো এইখানে কিন্তু আমরা পরের অংশটার কাউন্ট করি নাই, এই যে সর্বমোট দূরত্বের এখানে, এখানে আমরা টোটাল কয় সেকেন্ড এটা বের করছি, 10 5 5, টোটাল 20 সেকেন্ডের দূরত্ব বের করছি। এখানে সর্বমোট দূরত্ব মানে কি 20 সেকেন্ড, অর্থাৎ বস্তু কিন্তু আরো কি করবে, সামনে গিয়ে থামবে, বাট আমরা ওটা হিসাব করি নাই। এখানে কিন্তু শুধুমাত্র 20 সেকেন্ডের দূরত্ব হিসাব করছি। তাহলে দেখো এইখানে আসার পর বস্তু সামনে আরো কিছুটা দূরত্ব যাবে, কারণ তুমি এখানে 10 নিউটন 50 নিউটন বল প্রয়োগ করছো, তো 50 নিউটন বলটা এখানে এসে শেষ হবে, তো এখানে ইমিডিয়েটলি সে থামবে না, সে কি আরো কিছুটা দূরত্ব যাবে। আশা করি এটুক পর্যন্ত আমরা বুঝতে পারছি। এবার আসো তাহলে আমরা কি করব, এই প্রশ্নটার জন্য জাস্ট লাস্ট ধাপের অংশটা বের করব, শেষেরটা। তাহলে আমরা যদি হিসাব করি, আচ্ছা এখান থেকে পরবর্তী অংশ দিয়ে আমরা লিখে দিয়েছি, পরবর্তী 10 সেকেন্ডে 50 নিউটন
বল প্রয়োগে বস্তুর এখানে কি আচ্ছা এখানে তো আমাদের এই অংশের কিছু বের করার দরকার, আমরা পরবর্তী অংশ বের করব। তাহলে আমরা এই কথাটা এইভাবে লিখে দিতে পারি, এখানে পুরোটা লেখার দরকার নেই। 10 সেকেন্ড, এখানে কথাটা এইভাবে বলবা যে 10 সেকেন্ড বল প্রয়োগের পর, 10 সেকেন্ড বল প্রয়োগের পর বস্তু মন্ধনে গতিশীল হবে। বস্তু কিভাবে গতিশীল হবে? মন্ধনে গতিশীল হবে। কেন? কারণ ওই যে আমরা বলছি এখান থেকে এখানে যদি 10 সেকেন্ড পর্যন্ত হয় তাহলে এইখানে 10 সেকেন্ড শেষ, তো 10 সেকেন্ড যেখানে শেষ বস্তু তো এখানে সাথে সাথে থামবে না, বস্তু এখান থেকে আরো কিছুটা দূরত্ব যাবে। তো এই যে 10 সেকেন্ডের পরে এখানে আর কি আর কোনো বল কাজ করছে না, এই 50 নিউটনটা কাজ করছে 10 সেকেন্ড পর্যন্ত। তো এই যে 10 সেকেন্ড এখানে শেষ হয়েছে, তাহলে পরবর্তী অংশে আর কোনো বল কাজ করে নাই। তো ওই অংশে কি কাজ করবে তখন? ঘর্ষণ বল কাজ করবে, কারণ পথের মধ্যে সারা পথেই তো কি আছে? ঘর্ষণ বলটা আছে। তাহলে এখানে যেহেতু এই পরের অংশে আলাদা করে কোনো বল কাজ করতেছে না, তাহলে এখানে ঘর্ষণ বল কাজ করবে। ওই জন্য বস্তু কিভাবে যাবে? মন্ধনে গতিশীল হবে। এই যে এই পার্টটার মতো, এই যেখানে আমরা মন্ধন দিয়ে করছিলাম না, কারণ এখানেও কোনো বল কাজ করে নাই, শুধু ঘর্ষণ কাজ করছিল, এই জন্য আমরা কি করছিলাম? মন্ধন দিয়ে বের করছি। তাহলে আমরা এই অংশে হিসাব করবো এখন। তাহলে এই অংশে মন্ধন কত? এফ কে ইকুয়াল টু মাইনাস, যদি বসাও মাইনাস 11 পয়েন্ট কত ছিল যে 76 ছিল বোধ হয়, হ্যাঁ এত নিউটন। তাহলে এখান থেকে যদি আমরা এখন এ হিসাব করি, তাহলে আমাদের এর ভ্যালু ওই যে মন্দন আবার আগের মতো আসবে, এত ডিভাইডেড বাই কত? 10, তাহলে ইকুয়াল টু মাইনাস 1.176। এটা হলো কি এই অংশের মন্ধন, বুঝতে পারছি? তো এখন এই মন্ধনে বস্তু কতক্ষণ পরে থেমে যাবে সেটা আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে, বুঝছি? এখন আসো এই 10 সেকেন্ড পরে তার বেগ কত সেটা বের করতে হবে, কারণ ও যেহেতু এখান থেকে যাত্রা করতেছে, এখানে তার একটা বেগ কাজ করবে না? 10 সেকেন্ড যাবত বল প্রয়োগের কারণে এখানে একটা কি কাজ করবে? বেগ কাজ করবে। তাহলে তোমরা কি করবা? 10 সেকেন্ড পর বেগটা বের করবা। 10 সেকেন্ড পর বেগ কিভাবে বের করব? v ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন এই যে এখানেরটা হবে আদিবেগ, তখন এই যে 10 সেকেন্ড পর এখানে তুমি বেগ বের করতেছো না, তাহলে এখানেরটা হবে কি বেগ? আদিবেগ। তাহলে এখন এখানে আদিবেগ কত ছিল? আমরা যদি একটু হিসাব করি, আমি তো ভ্যালুগুলো মুছে দিছি সব, আমার তো এটা এক্স্যাক্টলি মনেও নাই এখানে কত ছিল। এখানে আদিবেগ কত ছিল? আদিবেগ বোধহয় 13 পয়েন্ট ছিল মনে হয় না? আচ্ছা আমি একটু দাঁড়াও, একটু চেক করি এটা। এটা 13 পয়েন্ট সামথিং ছিল সম্ভবত, 13.12 মেবি, 13.12, ঠিক আছে? এই যে এই পয়েন্টে আমাদের বেগটা ছিল কত? 13.12। তাহলে এইখান থেকে দেখো 10 সেকেন্ড পরে যখন এখানে আসবে, তাহলে এখানে বেগটা আরো বাড়বে না, কারণ ত্বরণ কাজ করছে। এখানে ছিল 13.12, তাহলে এখানে বেগটা আরো বৃদ্ধি পাবে কারণ ত্বরণ কাজ করছে। তাহলে 13.12 হলো আদিবেগ। কোন অংশের জন্য? 10 সেকেন্ডের জন্য, কারণ তুমি 10 সেকেন্ড পরে বেগ বের করতেছো। তাহলে এই পয়েন্টের আদিবেগ কত? এটা এ কত? এখন এ বসবে কি? এই যে 10 সেকেন্ডেরটা, 10 সেকেন্ডের ত্বরণের মান কত ছিল? 3.824 ইন্টু টি, টি কত? 10 সেকেন্ড। এই যে তাহলে আমাদের ভ্যালু আসবে কত? 13.12 প্লাস 3.824 ইন্টু 10, 51.36, 51.36 এত মিটার পার সেকেন্ড। এই জিনিসটাকে বুঝাইতে পারছি? একটু করে বলি, অনেকের এখানে একটু করে প্রবলেম মনে হইতে পারে যে স্যার আপনি এখানে ত্বরণ বের করছেন -1.176, কিন্তু এখানে ত্বরণ বসাইছেন আবার 3.824, এটা কেন হইলো? এখানে বিষয়টা বুঝিয়েন স্যার। এই ত্বরণটা কখন কাজ করতেছে? এটা তো আসলে মন্ধন। এই মন্ধনটা কাজ করতেছে এই যে 10 সেকেন্ডের পরে থেকে, মানে এখান থেকে এই দিকের অংশটাতে, এদিকে কাজ করতেছে। কিন্তু তুমি এখানে ম্যাথটা করতেছো কিসের জন্য? 10 সেকেন্ড পরে বেগ বের করছো, মানে এখান থেকে এখানে আসার পর এখানে বেগ কত হয়েছে। তো এইখানে এই যে মধ্যবর্তী অংশে বেগের মান বাড়বে না, কারণ এখানে ত্বরণ কাজ করছে না। এখানে কি মন্ধন কাজ করছে? না, মন্ধন কাজ করবে এইখান থেকে সামনে। তো আমরা এইখানে তো এখনো হিসাব করিনি, আমরা এই ভ্যালুটা বের করে রাখছি। আমরা এই অংশের ভ্যালুগুলো বের করার জন্য এই মন্ধনের মানটা আগে থেকে হিসাব করে রাখছি। কিন্তু এখানে তুমি কি লিখছো? 10 সেকেন্ড পরে বেগের মান। তো 10 সেকেন্ড পরে মানে কি? এই যে মাঝখানের অংশটা নিয়ে কাজ করতেছো, তো এই অংশে তো মন্ধন কাজ করে নাই, এই অংশে কাজ করছে কি? ত্বরণ, এবং সেটা কত? 3.824।
আমরা কিন্তু আগে করছি, আমি এগুলো ডিরেক্ট লিখতেছি কারণ আগে এগুলো অলরেডি সলভ করছো তোমরা। এখানে এই যে 3.824 কিভাবে আসছে, এই অংশের ত্বরণ, এই অংশের ত্বরণ, এগুলো আলাদা আলাদা করে দেখাইছিলাম কিন্তু। তাহলে 10 সেকেন্ড পরে যখন বস্তুটা এই পয়েন্টে আসবে, এইখানে তার বেগ হবে এখন কত, 51.36। এইবার এই বস্তুটা এখান থেকে সামনের দিকে কি হবে, অগ্রসর হবে, তখন বস্তুটার মধ্যে মন্দন কাজ করবে, তখন তুমি এই ভ্যালুটা ইউজ করবে। বুঝাইতে পারছি? এইবার আমরা পরের অংশটা হিসাব করব। তাহলে আসো আমরা যদি পরের অংশটা বের করি, আমরা ভ্যালুটা রাখলাম, এবার আমরা কি টাইম বের করব, কারণ বস্তু কত সময় পর থেমে যাবে আমাদের এদিকের সময়টা জানা নেই, আমরা এই সময়গুলো তো জানি, জাস্ট এখান থেকে কত সময় পরে থেমে যাবে ওটা যদি বের করতে পারি, তাহলে ওই অংশের সাথে এইগুলো যোগ করে দিব, তাহলে মোট কত সময় পর থেমে যাবে ওটা বের হয়ে যাবে। তাহলে এইখান থেকে এখন কত সময় পরে বস্তু থামবে ওটা বের করব। তাহলে এবার আমরা লিখব, সুতরাং এটাকে কিভাবে কি লেখা যায়, শিরোনাম কি দেওয়া যায়, ধরো এরা বলতে পারো যে মন্দনে গতিশীল হওয়ার পর মন্দনে গতিশীল হওয়ার পর বস্তুর থামতে মোট সময় লাগে, বস্তুর থামতে মোট সময় লাগে। তাহলে এখন কিভাবে বের করবো, আমাদের কাছে কি দেওয়া আছে, এই যে এটা হবে আদি বেগ, কারণ এই বেগটা কোথায় কাজ করতেছে, এই পয়েন্টে না, তো তুমি এই পয়েন্ট থেকে এখন সামনে যাচ্ছ, তাহলে এই বেগটা এখন কি হবে, আদি বেগ হিসেবে কাউন্ট হবে, আর শেষ বেগ হবে কত, 0, কারণ বস্তুর উপর মন্দন কাজ করতেছে, আর আমরা জানি মন্দন কাজ করলে আস্তে আস্তে বস্তুর বেগ কি হয়ে যাবে, থেমে যাবে বা 0 হয়ে যাবে। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে ভি 0, ইউ কত লিখবো, 51.36, 51.36, এর ভ্যালু কত লিখবো, এই যে এখন এর ভ্যালু এটা লিখবো, কারণ তুমি এখন এই অংশের জন্য ম্যাথ করতেছো, তো এই মন্দনটা কাজ করছে কোথায়, এই 10 সেকেন্ডের পরে, তাহলে এখন বসবে কত, -1.176 ইনটু টাইম, তাহলে আমরা টাইমটাই বের করবো, যে টি এখানে লিখে রাখলাম। তাহলে এখন যদি আমরা টি ইকুয়াল টু বের করি, আমি একেবারে ক্যালকুলেশন করে বসাই দেই, এটা আসবে কত, 51.36 ডিভাইডেড বাই 1.176, এটা আসবে 43.67, 43.67 সেকেন্ড। এই যে বস্তু এখান থেকে সামনে যাত্রা করার পর 43.67 সেকেন্ড পরে কি হবে, কমপ্লিটলি থেমে যাবে। তাহলে বস্তুর টোটাল ভ্রমণকাল এখন কত, বস্তু এখানে 5 সেকেন্ড ভ্রমণ করছে, এরপর 5 সেকেন্ডের পর আবার 10 সেকেন্ড বল কাজ করছে, তাহলে এগুলা কিন্তু ফিক্সড মান, এগুলো আমরা উদ্দীপকে দেওয়া আছে। এই 20 সেকেন্ড তার উপর বিভিন্নভাবে কি বল কাজ করছিল, মানে এই 20 সেকেন্ডে তো সে যাত্রা করছে, যেটা বলেই দিছে, যে ভ্যালুটা মিসিং ছিল সেটা কত, এখান থেকে বস্তু আর কতটুকু যাবে বা কতটুকু সময় পর সে থেমে যাবে, ওই ভ্যালুটা মিসিং ছিল। তো আমরা এটা বের করছি যে এই 10 সেকেন্ডের পর থেকে বস্তু টোটাল 43.67 সেকেন্ড পরে কি হবে, থেমে যাবে। তাহলে এখন আমাদের অ্যান্সার কি হবে, আমাদের অ্যান্সার হবে, আমাদেরকে জিজ্ঞাসা করছে না মোট কত সময় পর থেমে যাবে, এবার আমরা বলবো বস্তুর সর্বমোট সময় লাগবে, বস্তুর সর্বমোট সময় লাগবে, এবার সবগুলোর যোগফল, তাহলে প্রথম অংশ কত 5, এরপরে আবার 5 সেকেন্ড, এরপরে 10 সেকেন্ড, এরপরে হলো আমাদের এই আননোন ভ্যালুটা যেটা আমরা বের করছি এত সেকেন্ড, এই তাহলে এখানে কত হয়, এখানে 20 সেকেন্ড, এখানে 43, তাই না, তাহলে 63 হবে, 63.67 এত সেকেন্ড পর। এই যে এটা হলো আমাদের টোটাল অ্যান্সার, এই টোটাল 63.67 সেকেন্ড পরে বস্তুটা কমপ্লিটলি থেমে যাবে, এই যে সর্বমোট কত সময় পরে থেমে যাবে। আশা করি বুঝতে পারছি না, খুব বেশি জটিল ছিল প্রশ্ন, আশা করি বুঝতে পারছি। এই দুইটা প্রশ্ন যদি তুমি বুঝো, মানে এখানে অ্যাকচুয়ালি তুমি প্রশ্ন সলভ করছো মেইনলি 3টা, এই সিকিউ থেকে 2টা প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন, মানে সিকিউর জন্য একদম ইম্পর্টেন্ট যদি চিন্তা করো, এখানে 2টা প্রশ্ন আর এখানে একটা প্রশ্ন। এগুলোর মধ্যে তোমার ঘর্ষণ রিলেটেড যে কথা, যে কনসেপ্ট, যে বেসিকগুলা, সেগুলো সবগুলো কি উঠে আসতেছে, মানে এর বাইরে আর ঘর্ষণের কি জটিলতা তেমন কিছু নাই। যদি তুমি এরকম পার্ট পার্ট করে, মানে ধাপ ধাপ করে যদি বুঝতে পারো, কোন অংশে ত্বরণ, কোন অংশে মন্ধন, এগুলো যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার এখানে আর কি জটিলতার কিছু নেই, মোটামুটি তুমি এই জিনিসগুলো মানে পারবা যদি ভালো করে বুঝিয়ে লিখতে যাও। আর 2 নাম্বার প্রশ্নটা আশা করি আমরা বুঝতে পারছি। আমরা 3 নাম্বার প্রশ্নটাকে
আলাদা করে আলাদা একটা লেকচার আপলোড করব, কারণ আমাদের অলরেডি লেকচারটা অনেক বড় হয়ে গেছে। তো এখানে 3টা সিকিউকে আমরা একসাথে রাখতে চাচ্ছি না, কারণ একসাথে অনেক লম্বা ভিডিও হলে আমাদের আসলে মানে কনসেন্ট্রেশনটা থাকে না, মানে অনেকক্ষণ ধরে যখন আমরা লেকচারটা দেখি, যার কারণে আমরা মানে এটা কনসেন্ট্রেটটা ব্রেক হয়ে যায়। তো আমরা এখানেও কিন্তু আমাদের একটু সময় লাগবে। এখানে যেহেতু 3টা কোয়েশ্চেন আমরা রাখছি, আমাদের একটু সময়ের দরকার। তো আমরা যদি এটাকে একসাথে আপলোড করি একই লেকচারের মধ্যে, এটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমাদের অতটুকু পরিমাণে মনোযোগ ধরে রাখাটা আসলে কষ্ট। তো এই জন্য আমরা ঘর্ষণ রিলেটেড 2টা লেকচার হবে আমাদের। প্রথম লেকচারটা এটা যেটা, সেটাতে হচ্ছে প্রথম 2টা আমরা অলরেডি সলভ করছি, আর এই 3 নাম্বার কোয়েশ্চেনটা এটা আমরা আলাদা করে একটা লেকচার আপলোড করব। হয়তো 3 নাম্বারের সাথে আমরা আরও একটা সিকিউ তখন অ্যাড করব, যেহেতু আমরা আরেকটা আলাদা লেকচার তৈরি করব, তখন আমরা ওইখানেও হয়তো 2টা সিকিউ দিব। তবে মোটামুটি এই 3টা সিকিউর মধ্যে ঘর্ষণের সকল ম্যাথগুলো চলে আসে। তবু আমরা আরেকটা প্রশ্ন অ্যাড করার চেষ্টা করব, তখন আমরা কি এই অংশটাকে বা এই 3 নাম্বার সিকিউটাকে একত্রে আলাদা করে আপলোড করব। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকবে। সুন্দর করে একটু ভালো করে যেভাবে করে বুঝালাম, যেভাবে করে বললাম, সুন্দর করে একটু বুঝে নিজেরা চেষ্টা করবা। একটু ভালো করে বেসিকটা, মানে ম্যাথ করাটা আসলে বাহাদুরির বিষয় না, বিষয়টা হচ্ছে তুমি ম্যাথটা কতটুকু বুঝতে পারলা, তোমার বেসিক কতটুকু ক্লিয়ার হলো সেটা। বেসিক কনসেপ্ট যদি বুঝে তুমি করতে পারো, তাহলে আমি একটা ম্যাথ করাই দিলে তুমি এখান থেকে 5টা ম্যাথ করতে পারবা। বুঝতে পারছি? তো এমন যেন না হয় যে আমি 6টা ম্যাথ করালাম, তুমি ওই 6টাই পারো, এই 6টার বাইরে তুমি একটাও পারো না। ওইরকম হইলে ওটা তোমার কমপ্লিট হয় না আসলে পড়াশোনা, বা ওইটা তোমার বেসিক এখনো মানে গ্যাপ আছে। তো তোমাকে চেষ্টা করতে হবে এখান থেকে 6টা ম্যাথ করে বা শিখে তুমি আরও 6টা ম্যাথ যেন নিজে করতে পারো। ওই পরিমাণে বেসিকটা তোমার মানে অর্জন করতে হবে, বা ওই ধারণা তোমাকে এখান থেকে গেইন করতে হবে। তাহলে একটু ভালো করে বুঝে একটু চেষ্টা করবা, নিজে নিজে চেষ্টা করলে অবশ্যই তোমরা সেটা পারবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।